আসসালামু আলাইকুম। এখন আমি সিস্টেমিক ভাইরোলজি বা ক্লিনিক্যাল ভাইরোলজি আলোচনা করব। প্রথমে ডিইউ এর কোশ্চেন আলোচনা করব, দেন ডিইউ ছাড়া কোশ্চেন, দেন লেন্সের এক্সট্রা ইনফরমেশন আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমার আলোচনার প্রথম টপিক হচ্ছে ডিএনএ ভাইরাস। তো গাইড এবং লেন্স সবগুলাতেই ডিএনএ ভাইরাস আলাদা আলোচনা করা হয়েছে, আরএনএ ভাইরাস আলাদা আলোচনা করা হয়েছে, তারপরে রেসপিরেটরি ট্র্যাকের ভাইরাস আলাদা, এন্টেরিক ভাইরাস আলাদা, এইভাবে বিভিন্ন আলাদাভাবে ভাগ করা হয়েছে বোঝার সুবিধার্থে। তো আমি ওইভাবে আলোচনা করব। তো আমার প্রথম টপিক হচ্ছে ডিএনএ এনভেলপ ভাইরাস। তো ডিএনএ এনভেলপ ভাইরাসের মধ্যে আছে কি কি ভাইরাস? হার্পিস ভাইরাস, হেপাটনা ভাইরাস এবং পক্স ভাইরাস। তো আমি এখন হেপাটনা ভাইরাসের যে হেপাটাইটিস বি ভাইরাস ওইটা আমি এখন আলোচনা করব না, ওইটা হেপাটাইটিস ভাইরাসের সাথে আলোচনা করব। আমি এখন হার্পিস ভাইরাস এবং পক্স ভাইরাস আলোচনা করব, সাথে ডিএনএ নন এনভেলপ ভাইরাসের প্যাপিলোমা ভাইরাসটা আলোচনা করব। কারণ কি? কারণ এই হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস এবং ডিএনএ নন এনভেলপের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা এগুলো আমাদের স্কিন লেশন করে, এই জন্যে এদেরকে কমনভাবে লেন্সে একসাথে আলোচনা করা হয়েছে। তো আমিও ওইভাবে আলোচনা করব। তো প্রথমে আমি গাইডে চলে আসি, গাইডের রিটেন কোশ্চেন। তো ডিএনএ এনভেলপ ভাইরাস কি কি আছে? হার্পিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস মানে হেপাটনা ভাইরাস, পক্স ভাইরাস। তো হার্পিস ভাইরাসের মধ্যে আছে সাইটোমেগালো, এপিস্টেনবার্গ, ভ্যারিসেলা জুস্টার, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 2, অনেকগুলা ক্যাটাগরি। তো চলে আসি হার্পিস ভাইরাস। তো হার্পিস ভাইরাসের থেকে ডিইউ এর প্রথম কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ হার্পিস ভাইরাস। তো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ হার্পিস ভাইরাস কি কি? হার্পিস ভাইরাসটা আমরা জানি ডিএনএ ভাইরাস, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ভাইরাস। হার্পিস ভাইরাসের যেই ভেরিয়েন্টটা থাকে ওটা স্পেরিক্যাল শেপ। দেন হার্পিস ভাইরাস একটি এনভেলপ ভাইরাস, লিপোপ্রোটিন এনভেলপ থাকে। এবং হার্পিস ভাইরাসের যেই কোড থাকে ওটা ইকোসাহেড্রাল কোড। কারণ কি? কারণ আমি বলেছি যত ডিএনএ ভাইরাস সব ইকোসাহেড্রাল, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। দেন হার্পিস ভাইরাস অল প্রডিউস জায়ান্ট সেল অ্যান্ড ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি। তারপরে এগুলো ল্যাটেন ইনফেকশন এস্টাবলিশ করতে পারে, আর ইনফেক্টেড হোস্টে ইনডিফিনিটলি এটা পারসিস্ট করতে পারে। আর এগুলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে ফ্রিকুয়েন্টলি রিঅ্যাক্টিভেটেড হতে পারে। আর এগুলো ইথার সেন্সিটিভ। কেন ইথার সেন্সিটিভ? এগুলো হচ্ছে এনভেলপ ভাইরাস, বাট এনভেলপ ভাইরাস হওয়া সত্ত্বেও পক্স ভাইরাস কিন্তু আবার ইথার রেজিস্ট্যান্স, এটা এক্সেপশনাল আছে। তো এই ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিসের মধ্যে একটা পয়েন্ট আছে অল প্রডিউস জায়ান্ট সেল অ্যান্ড ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি। এখন অল প্রডিউস জায়ান্ট সেল, লেন্সে কিন্তু এই কথাটা অল না, চারটা ফ্যামিলি মানে হার্পিস ভাইরাসের চারটা মেম্বারের কথা হয়েছে যেগুলো জায়ান্ট সেল ফর্মেশন করে। কি কি? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস। এই চারটা জায়ান্ট সেল ফর্মেশন করে, লেন্সে ওটা বলা, কিন্তু গাইডে আমি দেখতেছি অল প্রডিউস জায়ান্ট সেল, এই জন্য আমি এটা আগেই বলে নিলাম। এবার আসি হার্পিস ভাইরাস ফ্যামিলিতে কি কি মেম্বার্স আছে। তো হার্পিস ভাইরাসে মেনলি 8টা ইম্পর্টেন্ট মেম্বার আছে। তো 8টা মেম্বারকে আসলে 1 থেকে 8 পর্যন্ত কাউন্ট করা হয়। হিউম্যান হার্পিস ভাইরাস 1 থেকে হিউম্যান হার্পিস ভাইরাস 8 পর্যন্ত। হিউম্যান হার্পিস ভাইরাসকে সংক্ষেপে এইচভি বলা হয়। তো হিউম্যান হার্পিস ভাইরাস 1 2 3 এগুলো ছাড়াও এদের আলাদা নাম থাকে। তো আমি ওইভাবে এখন মেম্বার্সের নাম বলবো। কি কি আছে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, হার্পিস জোস্টার ভাইরাস বা ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 6, হিউম্যান হার্পিস ভাইরাস 7, হিউম্যান হার্পিস ভাইরাস 8। এখন এইগুলো কি কি ডিজিজ করে আমি সেইগুলো বলবো। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, সেটা হচ্ছে জিনজিভো স্টোমাটাইটিস এবং কেরাটো কনজাংটিভাইটিস করে থাকে। এবার আসে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2টা ইউজুয়ালি জেনিটাল ট্র্যাক্ট দিয়ে ট্রান্সমিটেড হয়। তো এটা দুই ধরনের ডিজিজ করে, জেনিটাল হার্পিস এবং নিউনেটাল হার্পিস। এবার আসি হার্পিস জুস্টার ভাইরাস বা ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। এটা ইউজুয়ালি দুইটা ডিজিজ করে, ভ্যারিসেলা এবং জুস্টার। তারপর আসে এপিস্টেনবার্গ ভাইরাস। এপিস্টেনবার্গ ভাইরাস কি কি ডিজিজ করে এটা খুবই ইম্পর্টেন্ট। এপিস্টেনবার্গ ভাইরাস করে ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, দেন বার্কিটস লিম্ফোমা, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। এর সাথে আরেকটা মনে রাখবো, সেটা হেপাটাইটিস। আগের তিনটা ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, বার্কিটস লিম্ফোমা এবং নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, এই তিনটা ডিজিজ মোস্ট ইম্পর্টেন্ট।
এবার আসি হচ্ছে সাইটোমেগালোভাইরাস কি ডিজিজ করে। সাইটোমেগালোভাইরাস করে মনোনিউক্লিওসিস, হেপাটাইটিস, নিউমোনিয়া, কনজেনিটাল ইনফেকশন। দেন হার্পিস ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 6 করে হচ্ছে এক্সাথেম সাবিটাম, চাইল্ডহুড ডিজিজ উইথ ফেভার অ্যান্ড স্কিন র্যাশ। দেন হিউম্যান হার্পিস ভাইরাস 7 ইউজুয়ালি লেটেস্ট অ্যান্ড নন প্যাথোজেনিক, বাট এটা হচ্ছে এইচআইভি ইনফেকশনের এগেনস্টে অনেক হেল্পফুল। দেন হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা কাপোসিস সার্কোমা করে, ইম্পর্টেন্ট। তার মানে এখানে দেখছি হচ্ছে এপিস্টেনবার্গ ভাইরাস এবং হিউম্যান হার্পিস ভাইরাস 8 দুইটা হচ্ছে আমাদের সার্কোমা বা ক্যান্সারের সাথে সম্পর্কিত, কারণ ওইদিকে এপিস্টেনবার্গ ভাইরাস করতেছে নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, আর এইখানে হিউম্যান হার্পিস ভাইরাস 8 করতেছে কাপোসিস সার্কোমা, দুইটাই ইউজুয়ালি ক্যান্সার প্রডিউস করতেছে। তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, এই 8টা যে নাম বললাম এর মধ্যে কিন্তু সব থেকে মেজর প্যাথোজেনিক হচ্ছে 6টা, হিউম্যান হার্পিস ভাইরাস 6, হিউম্যান হার্পিস ভাইরাস 7 বাদে বাকি যে 6টা আছে ওইগুলো মেজর প্যাথোজেনিক মেম্বার অফ দ্য হার্পিস ফ্যামিলি। তো এই জন্য এইগুলো লেন্সে আলোচনা করা হয়েছে, এগুলো আমি পরে বলবো। নেক্সট ডিউর কোশ্চেনে চলে আসে। নেক্সট ডিউর কোশ্চেন হচ্ছে প্যাথোজেনেসিস অফ হার্পিস ভাইরাস ইনফেকশন অথবা হার্পিস ল্যাবিয়ালিস ভাইরাস ইনফেকশন। তো এইখানে আরও একটা কোশ্চেন আছে রিঅ্যাক্টিভেশন অফ হার্পিস ভাইরাস। তো এই প্যাথোজেনেসিস অফ হার্পিস ভাইরাস বা রিঅ্যাক্টিভেশন অফ হার্পিস ভাইরাস আসলে একই অ্যান্সার। তো আমি এখন বলবো প্যাথোজেনেসিস অফ হার্পিস ভাইরাস বা হার্পিস ল্যাবিয়ালিস ভাইরাস ইনফেকশন। তো প্রথমে প্রাইমারি ইনফেকশন যেটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 দিয়ে যে প্রাইমারি ইনফেকশন হয় ওইটার রুট হচ্ছে আমাদের ওরাল মিউকোসা, স্কিন অথবা আই, এইগুলোর মাধ্যমে এগুলো কি করে প্রাইমারি ইনফেকশন তৈরি করে এবং আমাদের যে কেরাটিনাইজড স্কোমাস এপিথেলিয়াম থাকে তার নিচে ভেসিকল ফর্মেশন করে। ওই ভেসিকলে ভেসিকুলার ফ্লুইড থাকে, ওই ভেসিকুলার ফ্লুইডে ইউজুয়ালি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, ইউসিনোফিলিক ইন্টারনিউক্লিয়ার ইনুক্লিয়েশন বডি এবং ইনফ্লামেটরি সেল এবং আদার সেলুলার ডেব্রিস থাকে। আর এই ভাইরাসগুলো সারাউন্ডিং লিম্ফ নোডসেও ইনফেকশন তৈরি করে, যার কারণে লিম্ফ অ্যাডেনাইটিস হয়। আর এই ভাইরাসগুলো লিম্ফ্যাডেনাইটিস করার পরে এগুলো কি করে রেট্রোগেট ইন্টা অ্যাক্সোনাল ফ্লোয়ের মাধ্যমে সেন্সরি রুট গ্যাংলিয়াতে চলে যায়। এই সেন্সরি রুট গ্যাংলিয়াতে গিয়ে এই ভাইরাসের যে ডিএনএ থাকে এই ভাইরাসের ডিএনএটা হোস্ট সেলের জিনোমে ইন্টিগ্রেটেড হয়। ইন্টিগ্রেটেড হওয়ার পরে ইউজুয়ালি ল্যাটেন্ট অবস্থায় থাকে। তো এই ল্যাটেন্ট অবস্থায় অনেক দিন ধরে থাকতে পারে। তো পরবর্তীতে যদি কোনো স্টিমুলাস পাই তাহলে এই ভাইরাসটা ল্যাটেন্ট অবস্থা থেকে পুনরায় আবার ইনফেকশন করতে পারে। এটাই হচ্ছে ইউজুয়ালি প্যাথোজেনেসিস। তো এই স্টিমুলাস যেগুলো পাইলো, স্টিমুলাস আসলে কি, সানলাইট হতে পারে, ফিভার হতে পারে, স্ট্রেস হতে পারে। এবার হার্পিস ভাইরাস ফ্যামিলির থেকে সাইটোমেগালো ভাইরাস বা আদার্স ভাইরাস থেকে তেমন কোনো কোশ্চেন নাই। নেক্সট কোশ্চেন ডিউর কোশ্চেন, সেটা হচ্ছে এপিস্টেনবার্গ ভাইরাস থেকে ডিউতে কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। তো এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি বলে দিই, কোশ্চেনটা আগে বলি। সেটা হচ্ছে এ 20 years old boy has come with malaise, low grade fever for several days followed by sore throat, swollen cervical lymph nodes. He was suspected as a case of infectious mononucleosis. এখানে বলেই দিয়েছে ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস। তাইলে ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস কে করে, এপিস্টেনবার্গ ভাইরাস আমরা জানি। তো এটার পজিটিভ এজেন্ট কি হবে, এপিস্টেনবার্গ ভাইরাস। দেন এখানে বলেছে সেরোলজিক্যাল টেস্ট। আমি কিন্তু বলেছি আমরা এপিস্টেনবার্গ ভাইরাসের ক্ষেত্রে সেরোলজিক্যাল টেস্টে কোন অ্যান্টিবডি দেখি, হেটারোফিল অ্যান্টিবডি, মানে অনেক ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে সেরোলজিক্যাল টেস্টে আমরা কি দেখব, হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি দেখব। দেন হচ্ছে এই ভাইরাস দ্বারা 2 ধরনের ক্যান্সার হতে পারে। কি কি ক্যান্সার, নেক্সট কোশ্চেন হচ্ছে 2 ক্যান্সার প্রডিউস বাই দিস ভাইরাস। 2টা ক্যান্সার আমরা জানি, বার্কিটস লিম্ফোমা এবং নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা। তো নেক্সট ডিউ এর কোশ্চেন, এটাও আমাদের এপিস্টেনবার্গ ভাইরাস থেকে আসছে। কোশ্চেনটা বলে দিই, এ পেশেন্ট রিপোর্টেড উইথ ফেভার, সোর থ্রোট, লিম্ফ্যাডেনোপ্যাথি অ্যান্ড স্প্লিনোমেগারি। হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশনস রিভিলড WBC কাউন্ট 28,000 per millimeter cubic of blood with absolute lymphocytosis and 30% abnormal lymphocytes. What may be diagnosis and confirmation of diagnosis? এইখানে একটা কথা আছে, abnormal lymphocytes।
এপিস্টেনবার্গ ভাইরাস কিন্তু অ্যাবনর্মাল লিম্ফোসাইটস তৈরি করে, কারণ এগুলো বি লিম্ফোসাইটসে মেনলি ইনফেকশন তৈরি করে, তো অ্যাবনর্মাল লিম্ফোসাইটস প্রডিউস হয়। তো অ্যাবনর্মাল লিম্ফোসাইটস বললে আমরা ধরে নেব এটা ইউজুয়ালি ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস ডিজিজ, এটাকে করে এপিস্টেনবার্গ ভাইরাস ইউজুয়ালি করে থাকে। তো ডায়াগনোসিস কী হবে? ডায়াগনোসিস হবে ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস, আর কনফার্মেশন অফ ডায়াগনোসিস আমরা করব, আগে বলেছি হেটারোফিল অ্যান্টিবডি করতে পারি, আর একটা এপিস্টেনবার্গ ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডি, এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা করতে পারি। আমাদের ডিইউ শেষ, এখন ডিইউ বাদে যেই সব কোশ্চেন আসছে আমি ওইগুলো আলোচনা করব। তো একদম প্রথমে চলে আসি হার্পিস ভাইরাসে। হার্পিস ভাইরাসের প্রপার্টিস মেম্বার্স আমি আলোচনা করেছি, আমি কিভাবে রিঅ্যাক্টিভেশন হয়, তারপরে কিভাবে মানে প্যাথোজেনেসিস করে এটা আলোচনা করেছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য হার্পিস ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগনেন্সি। এটা আমি বলে দিয়েছি ম্যালিগনেন্সির সাথে কোন কোন হার্পিস ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস এবং হিউম্যান হার্পিস ভাইরাস 8, এই দুইটা ম্যালিগনেন্সির সাথে আমাদের রিলেটেড। কেন? কারণ এপিস্টেনবার্গ ভাইরাস যেটা, ওইটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে, আর হিউম্যান হার্পিস ভাইরাসটা আমাদের কাপোসিস সার্কোমা করে। তো এইখানে একটা কথা আছে, কজ অফ রিপিটেড রিঅ্যাক্টিভেশন অফ দি হার্পিস ভাইরাস ইনফেকশন, মানে একটা কোশ্চেন আছে হার্পিস ভাইরাস ইনফেকশনে কেন রিপিটেড ইনফেকশন হয়ে থাকে। তো এইখানে যে কথাটা গাইডে আছে, ডিউতে আসে নাই, তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হার্পিস ভাইরাস কিন্তু একটা অল্টারনেটিভ লাইফ সাইকেল প্রডিউস করতে পারে। অল্টারনেটিভ লাইফ সাইকেল হচ্ছে, এক হচ্ছে ইনফেকশন, দুই হচ্ছে ল্যাটেন্সি। তো হার্পিস ভাইরাস যেই সেলে যাবে, ওই সেলে যখন ইনফেকশন তৈরি করবে, ওই সেলে কিন্তু সে রেপ্লিকেশন করে গ্রো করবে, করার পরে শেষমেশ ওই সেলটাকে সাইটোলাইসিস করে দিবে, করে এটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউজুয়ালি ইনফেকশন তৈরি করে। এবার আসি ল্যাটেন্সি হচ্ছে আলাদা আর একটা সাইকেল, এটা যখন আরেকটা সেলে যাবে ওইখানেই সাইটোপ্যাথিক ইফেক্ট বা সাইটোলাইটিক ইফেক্ট বা রেপ্লিকেশন কিছুই করবে না, ওইখানে ওইগুলো কি করবে, ল্যাটস যেই প্রোটিন আমি আগে আলোচনা করেছি LATS প্রোটিন, যেটা নন কোডিং RNA, ওইগুলো ইউজুয়ালি এই ভাইরাসটার রেপ্লিকেশনটা ইনহিবিট করে দিবে। তো এই রেপ্লিকেশন ইনহিবিট করার জন্য এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটা, এটা ওইখানে অনেক দিন ধরে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। তো পরবর্তীতে যদি কোনো ভ্যারিয়াস স্টিমুলাই আসে, তো ওইখান থেকে এগুলো আবার রিঅ্যাক্টিভেটেড হতে পারে। নেক্সট হচ্ছে একটা প্রবলেম বেস কোশ্চেন, ডিউতে আসে নাই, আমি বলে দিই, সেটা হচ্ছে এ ইয়াং ম্যান হ্যাড এ হিস্ট্রি অফ শর্ট prodromal period of followed by low grade fever for few days, then painful ulcer in the leaves and necks without medication, then he recurrently develops same types of ulcer on the same site of leaves several times. What will be the viral agents responsible? এখন এইখানে বলেছে লিভস এবং নেক রিজনে হয়, যেটা ফ্রিকুয়েন্টলি রিঅ্যাক্টিভেটেড হয়। তো হার্পিস ভাইরাসের মধ্যে আমাদের ওরাল রুটে বা লিভসে, মানে এই রুটে যায় হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, আর এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি রিঅ্যাক্টিভেটেড হচ্ছে। তো এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর ইনফেকশন, ভাইরাল এজেন্ট। নেক্সট কোশ্চেন ডিউতে আসে নাই, সেটা হচ্ছে পক্স ভাইরাস। পক্স ভাইরাসের মধ্যে ইম্পর্টেন্ট কি কি মেম্বার্স আছে? পক্স ভাইরাসের মধ্যে ইম্পর্টেন্ট মেম্বার তিনটা, কি কি? স্মল পক্স ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস, এটা আমি আগেও বলেছিলাম। এবার নেক্সট আসি হচ্ছে প্রপার্টিস অফ পক্স ভাইরাস। পক্স ভাইরাসের প্রপার্টিস কি? পক্স ভাইরাস একটা এনভেলপ ভাইরাস, আমরা জানি এনভেলপটা কি, ইথার রেজিস্ট্যান্ট, আমরা জানি এনভেলপ হলে ইথার রেজিস্ট্যান্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট বলে এটা আমি আগে বলে নিলাম। নেক্সট আসি, এই পক্স ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং এটা ডাবল স্ট্র্যান্ড ভাইরাস, ঠিক আছে। আর পক্স ভাইরাস হচ্ছে সব থেকে লার্জেস্ট ভাইরাস, কারণ পক্স ভাইরাসের মধ্যে যেটা স্মল পক্স ওইটা সব থেকে লার্জেস্ট, আগে বলেছি ওর ডায়ামিটার ছিল 300 ন্যানোমিটার। আর পক্স ভাইরাস হচ্ছে ব্রিক শেপ ভাইরাস, আর এগুলো হচ্ছে রেপ্লিকেশন করে সাইটোপ্লাজমে। পক্স ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এটা সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে, এটা আমি আগেও বলেছি, এটা সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে। কেন সাইটোপ্লাজমে রেপ্লিকেশন করে? কারণ পক্স ভাইরাসের নিজস্ব পলিমারেজ এনজাইম থাকে, এই জন্য এদের হোস্ট সেলের পলিমারেজ এনজাইম দরকার হয় না, এজন্য এগুলো সাইটোপ্লাজমেই রেপ্লিকেশন করতে পারে।
আর পক্স ভাইরাস হচ্ছে ইন্টাসাইটোপ্লাজমিক মাইক্রোস্কোপিক ইনাকুলেশন বডি প্রডিউস করে, যেটাকে গোয়ানারি বডি বলা হয়, কারণ এগুলো রেপ্লিকেশন করতে সাইটোপ্লাজমে, এগুলোর তো ইনোকুলেশন বডি সাইটোপ্লাজমে প্রডিউস হবে। এবার হচ্ছে পক্স ভাইরাস ফ্যামিলিরা কোন কোন ডিজিজ করে, কি কি ডিজিজ করে? স্মল পক্স করতে পারে, ভ্যাকসিনিয়া করতে পারে, মলাস্কাম কন্টাজিওসাম করতে পারে, যেটা জেনিটাল রিজিয়নে ইউজুয়ালি হয়, আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের কিন্তু কমন ডিজিজ একটা। তারপরে অ্যালাস্ট্রিম করতে পারে, অ্যালাস্ট্রিমও পক্স ভাইরাস দ্বারা হয়। নেক্সট আসি ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। ভ্যারিসেলা জুস্টার ভাইরাস কি কি ডিজিজ করে? ভ্যারিসেলা জুস্টার ভাইরাস ইউজুয়ালি দুই ধরনের ডিজিজ করতে পারে, একটা হচ্ছে ভ্যারিসেলা, একটা হচ্ছে জুস্টার। তো প্রাইমারি ইনফেকশনে করে হচ্ছে ভ্যারিসেলা, সেকেন্ডারি ইনফেকশনে বা রিঅ্যাক্টিভেশন হওয়ার পরে এটা করে জুস্টার। এই জুস্টারের আরেক নাম বলা হয় শিঙ্গেলস। ঠিক আছে, তো প্রথমে যেটা প্রাইমারি ইনফেকশন, যেটা ভ্যারিসেলা করে, এই ভ্যারিসেলার প্রাইমারি ইনফেকশন আসলে চিকেন পক্স, যেটা আমাদের সবারই একবারে হয় চিকেন পক্স। তো পরবর্তীতে অনেকের আমরা শুনে দুইবার নাকি চিকেন পক্স হয়, এটা আসলে চিকেন পক্স না, সেকেন্ড টাইম এটা আসলে শিঙ্গেলস হয়ে থাকে। তো ভ্যারিসেলা যেটা চিকেন পক্স ওটা প্রাইমারি ইনফেকশনে হয়, আর জুস্টার বা শিঙ্গেলস এটা ইউজুয়ালি রিঅ্যাক্টিভেশন হইলে তারপরে হয়ে থাকে। এবার আসি প্রপার্টিস অফ ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। প্রপার্টিস কি? ভ্যারিসেলা জুস্টার ভাইরাস হচ্ছে সিঙ্গেল সেরোটাইপস, আর হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট, আর এগুলো পুরো বিশ্ব জুড়েই ট্রান্সমিট হয়, মানে ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সমিশন হতে পারে। আর এটা ইউজুয়ালি ট্রান্সমিটেড হয় রেসপিরেটরি ড্রপলেটস বা ডাইরেক্ট কন্ট্যাক্টের সাহায্যে। এবার আসি ক্লিনিক্যাল ফিচার। তো ক্লিনিক্যাল ফিচার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যারিসেলা, একটা হচ্ছে জুস্টার বা সিঙ্গেলস। তো ভ্যারিসেলার ক্লিনিক্যাল ফিচার কি? ভ্যারিসেলার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 21 দিন, আর এইখানে ইউজুয়ালি প্যাপুলোভেসিকুলার ইরাপশন দেখা যায় আমাদের ক্রপস অন দি ট্রাঙ্কস, মানে প্যাপুলো ভেসিকুলার ইরাপশন দেখা যায় আমাদের ট্রাঙ্কসে, দেন ওইটা পেরিফেরালি লিমস বা পায়ের দিকে ইউজুয়ালি স্প্রেড করে। দেন এগুলো হচ্ছে চিলড্রেনে মাইল্ড হয় এবং অ্যাডাল্টে এই চিকেন পক্সটা অনেক সিভিয়ার হতে পারে। নেক্সট প্যাথোজেনেসিস হচ্ছে জুস্টার বা সিঙ্গেলস। এটা ইউজুয়ালি পেইনফুল ভেসিকল ফর্মেশন হয়, পেইনফুল ভেসিকল। আর পেইনফুল ভেসিকলটা কোথায় হবে? অ্যালং দ্য কোর্স অফ দি সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভটার কোর্স যেখানে থাকবে সেখানে পেইনফুল ভেসিকল হবে, কারণ এটা রিঅ্যাক্টিভেশন হচ্ছে তো নার্ভের মাধ্যমে, তাই না? তারপরে পোস্ট জুস্টার নিউরালজিয়া ডেভেলপ করে সেন্সরি নার্ভের ডিস্ট্রিবিউশন সোজা বরাবর, মানে সেন্সরি নার্ভের যেই সব এরিয়াতে ডিস্ট্রিবিউশন আছে ওই সব এরিয়াতে পোস্ট জুস্টার নিউরালজিয়া ডেভেলপ করে। দেন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের সিভিয়ার লাইফ থ্রেটেনিং ডিজিমিনেশন হতে পারে ভাইরাসের, যার কারণে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। এবার আসি রুট অফ ট্রান্সমিশন। চিকেন পক্স ইউজুয়ালি দুইভাবে ট্রান্সমিশন হয়, সেটা হচ্ছে চিকেন পক্স ইনফেক্টেড পার্সনের যদি কাফ আর সিজ হয়, মানে হাঁচি কাশি, কাফ আর সিজিনের মাধ্যমে, ইয়ারের মাধ্যমে এটা ছড়াতে পারে চিকেন পক্স। সেকেন্ড হচ্ছে চিকেন পক্স ভাইরাসের যে ব্লিস্টার থাকে, ওই চিকেন পক্স ভাইরাসের ব্লিস্টারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, অথবা এটা যদি আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে নিই তাহলে এই ব্লিস্টার থেকে ভাইরাস পার্টিকেলটা আমাদের শরীরে আসবে এবং আমরা ইনফেক্টেড হয়ে যাব। তো নেক্সট কোশ্চেন হচ্ছে চিকেন পক্সের রিঅ্যাক্টিভেশনে কোন ডিজিজটা হয় এবং কিভাবে হয়? তো আমরা জানি চিকেন পক্সের রিঅ্যাক্টিভেশনে আমাদের সিঙ্গেলস হয়, বা এটাকে বলা হয় হারপিস জুস্টার, হারপিস জুস্টার বা সিঙ্গেলস হয় ইউজুয়ালি চিকেন পক্সের রিঅ্যাক্টিভেশনের মাধ্যমে। তো এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে প্রথমে যখন চিকেন পক্সটা হয় তখন ওই চিকেন পক্সের টা সেরে যাওয়ার পরে চিকেন পক্সের যে ভাইরাস পার্টিকেলস ওইটা ইউজুয়ালি নার্ভ সেল বডি এবং নন নিউরোনাল স্যাটেলাইট সেল বা ডরসাল রুট গ্যাংলিয়া বা অটোনমিক গ্যাংলিয়া এবং ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়াতে এগুলো ইউজুয়ালি ল্যাটেন্ট অবস্থায় থাকে, কোনো সিমটম প্রডিউস করে না। কিন্তু কিছুদিন পরে যখন অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাস আছে, অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলাই আসলে কি হয়, এই ভাইরাসগুলো ওই নিউরোনাল বডি বা নার্ভ যেই বডি থাকে ওই নার্ভ সেল বডিজগুলো ব্রেকডাউন ডিস্ট্রয় করে ওইগুলো বের হয়ে আসে, বের হয়ে ওইগুলো ইউজুয়ালি অ্যাক্সোনাল ফ্লো বা সেন্সরি নার্ভের মাধ্যমে ওইটা যেই সব জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যায় ওইখানে গিয়ে স্কিনে ইউজুয়ালি ভাইরাল ইনফেকশন প্রডিউস করে। এটাই হচ্ছে প্যাথোজেনেসিস অফ হারপিস জুস্টার।
এবার আসি সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস কি কি ডিজিজ করে? সাইটোমেগালোভাইরাস ইউজুয়ালি সাইটোমেগালিক ইনোকুলেশন বডি করে, যেগুলো নিউনেটসে ইউজুয়ালি করে, যার কারণে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস ডেভেলপ করে। দেন হচ্ছে সাইটোমেগালোভাইরাস ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টে নিউমোনিয়া করে থাকে, আর ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টে হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস করে। কারণ আমরা জানি হচ্ছে হেটারোফিল পজিটিভ মনোনিউক্লিওসিস বা ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস কিন্তু এপিস্টেইন-বার্গ ভাইরাস করে। তো সাইটোমেগালোভাইরাস করতে হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস। এবার আসি ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস হচ্ছে স্ট্রাকচারালি অ্যান্ড মরফোলজিক্যালি আদার যেই হার্পিস ভাইরাস ফ্যামিলির মেম্বার আছে তাদের সাথে আইডেন্টিক্যাল থাকে, কিন্তু অ্যান্টিজেনিক্যালি এটা ডিফারেন্ট। আর এটা হচ্ছে সিঙ্গেল সেরোটাইপ থাকে, এবং হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট। আর এনিমেলে যেসব সাইটোমেগালোভাইরাসের স্ট্রেন ডিজিজ প্রডিউস করে ওইগুলো ইউজুয়ালি হিউম্যানের ডিজিজ প্রডিউস করে না। আর এগুলো জায়ান্ট সেল ফর্মেশন করে, এই জন্য এদেরকে ইউজুয়ালি সাইটোমেগালো বলা হয়ে থাকে। এবার আসে নেক্সট কোশ্চেন, কোন কোন ভাইরাস কনজেনিটাল অ্যানোম্যালি প্রডিউস করে? সাইটোমেগালোভাইরাস, রুবেলা ভাইরাস আর হেপাটাইটিস বি ভাইরাস, আমরা এটা আগেই জানি। এবার রুট অফ ট্রান্সমিশন অফ সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসের রুট অফ ট্রান্সমিশন কি? আর্লি লাইফ, যখন হচ্ছে ফিটাস থাকে, মায়ের পেটে থাকে, তখন প্লাজেন্টার মাধ্যমে যাইতে পারে, বার্থ ক্যানেলের মাধ্যমে যাইতে পারে, জন্মের পরে ব্রেস্ট মিল্কের মাধ্যমে যাইতে পারে। আগেই বলেছি সাইটোমেগালের অনেক রুট। তারপরে হচ্ছে ইয়াং চিলড্রেনের স্যালাইভার মাধ্যমে যায়, ইয়াং চিলড্রেনে স্যালাইভার মাধ্যমে সাইটোমেগালোভাইরাস যায়। তারপরে লেটার ইন লাইফ, এটা ইউজুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, কারণ সাইটোমেগালোভাইরাস সিমেন এবং সার্ভাইকাল সিক্রেশন দুই জায়গাতেই থাকে। আর এটা ব্লাডের মাধ্যমেও ছড়াতে পারে, অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমেও ছড়াতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে কমপ্লিকেশন অফ সাইটোমেগালোভাইরাস। তো কি কি কমপ্লিকেশন হতে পারে? তো কমপ্লিকেশন ইউজুয়ালি সাইটোমেগালোভাইরাসে আমি এইভাবে মনে রাখছি যে এটা আমাদের লাংসে কমপ্লিকেশন করে, আমাদের লিভারে কমপ্লিকেশন করে, আমাদের ব্রেনে কমপ্লিকেশন করে। তো লাংসে কি কমপ্লিকেশন করে? লাংসে হচ্ছে এটা নিউমোনিয়া করে। লিভারে কি করে? জন্ডিস বা হেপাটাইটিস করে, ঠিক আছে। আর আমাদের ব্রেনে কি করে? ব্রেনে সেইজার করে এবং মেন্টাল রিটার্ডেশন করে। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে পারপুরা, এটা লিভার দিয়ে মনে রাখতে পারি যে পারপুরা করে। নেক্সট হচ্ছে কনজেনিটাল অ্যানোমেলি কি কি করে? এই সাইটোমেগালোভাইরাসটা কনজেনিটাল কি কি অ্যানোমেলি করে থাকে? কনজেনিটাল অ্যানোমেলি করে হচ্ছে মাইক্রোসেফালি, অকুলার অ্যাবনর্মালিটিস, ডিফনেস, সিএনএস ডিফেক্টস অ্যান্ড ফিটাল ডেথ। তো এটা আমি সহজে মনে রাখতে পারি, সেটা হচ্ছে একটা বাচ্চার যখন মায়ের পেটে থাকে তখন তার প্রথমে কি করতেছে? মাইক্রোসেফালি, মানে মাথাটা ছোট বানাই দিচ্ছে। তো মাথা যখন ছোট হয়ে যাবে তখন তার যেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওইটা ডিফেক্টিভ হবে, কারণ মাথা ছোট হইলে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ঠিকমতো গ্রো করতে পারবে না। তো মাইক্রোসেফালি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিফেক্ট হয়। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিফেক্ট হলে অকুলার অ্যাবনর্মালিটিও হতে পারে এবং ডিফনেসও কিন্তু হতে পারে, ঠিক আছে। আর সিএনএস ডিফেক্ট যদি অনেক বেশি হয়ে যায় তাহলে বাচ্চাটা মারা যায়, মানে ফিটাল ডেথও হতে পারে। এবার নেক্সট আসি হচ্ছে এপিস্টেইন-বার্গ ভাইরাস। তো এপিস্টেইন-বার্গ ভাইরাস ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস করে, এটা জানি। তো এই এপিস্টেইন-বার্গ ভাইরাস তাছাড়া বার্কিটস লিম্ফোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে, বা আদার বিসেল লিম্ফোমা ইউজুয়ালি করে থাকে। তো এপিস্টেইন-বার্গ ভাইরাস আবার হেয়ারি সেল লিউকোপ্লাকিয়াও করে, মানে হেয়ারি লিউকোপ্লাকিয়াও করতে পারে। তো এই এপিস্টেইন-বার্গ ভাইরাস মেনলি হচ্ছে ইনফেক্ট করে লিম্ফয়েড সেলকে, মেনলি বা প্রাইমারিলি বি লিম্ফোসাইটস। এই বি লিম্ফোসাইটসে ইউজুয়ালি এটা ল্যাটেন্ট ইনফেকশন প্রডিউস করে। আর ইনফেকশাস মনোনিউক্লিওসিসের মোড অফ ট্রান্সমিশন হচ্ছে স্যালাইভার মাধ্যমে। ডিউরিং কিসিং স্যালাইভার মাধ্যমে এটা মোড অফ ট্রান্সমিশন হয়। এবার আসি প্যাথোজেনেসিস। প্রথমে অরোফ্যারিংসের মাধ্যমে এই এপিস্টেইন-বার্গ ভাইরাসটা যাবে, অরোফ্যারিংসের মাধ্যমে যাওয়ার পরে এটা ব্লাডের বি লিম্ফোসাইটে ইনফেকশন তৈরি করবে। বি লিম্ফোসাইটে ইনফেকশন তৈরি করার পরে যেই লিম্ফোসাইট থাকে ওটাকে সে অ্যাবনর্মাল বানিয়ে দিবে, মানে এটিপিক্যাল লিম্ফোসাইট প্রডিউস করে ফেলবে। আর ভাইরাসের কিছু ডিএনএ হোস্ট সেলের জিনোমে ইন্টিগ্রেটেড হবে, এটা আসলে প্যাথোজেনেসিস। এবার আসে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কি হবে? ফিভার হবে, শর্ট থ্রোট হবে, স্প্লিনোমিগালি হবে, লিম্ফ্যাডেনোপ্যাথি হবে,
অ্যানোরেক্সিয়া হবে, লিথার্জি হবে, হেপাটাইটিস অ্যান্ড এনকেফালাইটিস। তো এই হচ্ছে আমার হার্পিস ভাইরাস বা ডিএনএ এনভেলপ ভাইরাস। এবার ডিএনএ নন এনভেলপ ভাইরাসের মধ্যে আমি প্যাপিলোমা ভাইরাসটা আলোচনা করব, আগেই বলেছিলাম। তো আসি প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস একটা ডিএনএ ভাইরাস এবং এটা ডাবল স্ট্যান্ড ভাইরাস, কিন্তু এটা নেকেড ভাইরাস, ঠিক আছে, এর কোনো এনভেলপ নাই। তো চলে আসি প্রপার্টিস অফ প্যাপিলোমা ভাইরাস। তো প্যাপিলোমা ভাইরাস হচ্ছে ডাবল স্ট্যান্ড সার্কুলার ডিএনএ এবং এটা হচ্ছে নেকেড ভাইরাস, মানে কোনো এনভেলপ নাই। আর এটা হচ্ছে ইকোসাহেড্রাল নিউক্লিওক্যাপসিড। আর হচ্ছে প্যাপিলোমা ভাইরাসে এইখানে একটা কথা আছে, মেম্বার্স অফ প্যাপোভা ভাইরাস। তো এটা আসলে অনেক পুরানো কথা, এখন আর প্যাপোভা ভাইরাসের মধ্যে প্যাপিলোমা ভাইরাসটা নাই। প্যাপোভা ভাইরাস ভেঙে প্যাপিলোমা এবং পোলিওমা আলাদা একটা ডিভিশন করা হয়েছে। এবার আসি প্যাপিলোমা কি কি ডিজিজ করে। তো প্যাপিলোমার কমন ডিজিজ আমরা জানি, সেটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা করে। তো প্যাপিলোমা কিন্তু শুধু সার্ভিক্সে কার্সিনোমা করে না, প্যাপিলোমা হচ্ছে সার্ভিক্স, পেনিস, অ্যানাস, এই 3 জায়গা কার্সিনোমা করে। এছাড়াও প্যাপিলোমা প্যাপিলোমাস করতে পারে। হোয়াট ইজ প্যাপিলোমাস? প্যাপিলোমা হচ্ছে B9 টিউমার অফ স্কোয়ামাস সেল। কোথায় কোথায় করে? কমন ওয়ার্ডস করতে পারে বা কিউটেনিয়াস ওয়ার্ডস করতে পারে। এছাড়াও ল্যারিঞ্জিয়াল ওয়ার্ডস করতে পারে, আমাদের ল্যারিঞ্জে ওয়ার্ডস করতে পারে। এছাড়াও জেনিটাল ওয়ার্ডস করতে পারে। এই জেনিটাল ওয়ার্ডসকে বলা হয় কন্ডাইলোমাটা অ্যাউমিনাটা। কন্ডাইলোমাটা অ্যাউমিনাটা। তো এটা আমার গাইডের আলোচনা শেষ। নেক্সট আমি লেন্স আলোচনা করব এখন। এবার চলে আসি লেন্সে। তো এখানে লেন্স থেকে অনেক ইন্ট্রোডাকশনমূলক কথা আছে, ইন্ট্রোডাকশনমূলক কথাগুলো বলি। লেন্সে ডিএনএ এনভেলপ ভাইরাস, হার্পিস ভাইরাস যেটা, হার্পিস ভাইরাসের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, এই দুইটা হচ্ছে পেইনফুল ভেসিকল ফর্মেশন করে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 হচ্ছে ফেসে পেইনফুল ভেসিকল ফর্মেশন করে, আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 জেনিটালিয়াতে পেইনফুল ভেসিকল ফর্মেশন করে। এরপরে ভ্যারিসেলা জুস্টার যেটা, সেটা চিকেন পক্স এবং শিঙ্গলস করে। তো চিকেন পক্সটা ইউজুয়ালি চিলড্রেনে বেশি হয়ে থাকে। সাইটোমেগালো ভাইরাস কনজেনিটাল অ্যানোমালি করে। এপিস্টেনবার্গ ভাইরাস ইনফেকশাস মোনোনিউক্লিওসিস করে। আর হিউম্যান হার্পিস ভাইরাস এইটা ক্যাপোসিস সার্কোমা করে। আর পক্স ভাইরাস সম্পর্কে লেখা আছে, পক্স ভাইরাস সব থেকে লার্জেস্ট, গাইডেই বলেছে আলোচনা আগেই। আর এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স ভাইরাস, পক্স ভাইরাসটা। তারপরে প্যাপিলোমা ভাইরাস যেটা, প্যাপিলোমা ভাইরাস ইউজুয়ালি প্যাপিলোমাস করে। প্যাপিলোমাস করে স্কিন এবং মিকাস মেমব্রেনে, এবং কার্সিনোমা করে, কার্সিনোমা অফ দি সার্ভিক্স করে, এটা আগে বলেছি। তো এখানে একটা টেবিল আছে, টেবিলে মেজর ভাইরাল প্যাথোজেনের কথা বলা হয়েছে। তো আমি কিন্তু ক্লাসিফিকেশন যখন আলোচনা করেছিলাম তখন ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস কোনটা এনভেলপ কোনটা নন এনভেলপ, আমি অ্যাজ এ হোল ফ্যামিলিটা আলোচনা করেছি। সবাই কিন্তু প্যাথোজেনিক না। তো এখানে যে টেবিল, এইখানে প্যাথোজেনিক ভাইরাসের একটা টেবিল আছে। তো মেজর প্যাথোজেনিক ভাইরাস আসলে এই টেবিলটা দেখে নিলে আরও ভালো হবে। এবার আসে হচ্ছে হার্পিস ভাইরাস। হার্পিস ভাইরাসের মধ্যে, মানে হার্পিস ভাইরাস ইউজুয়ালি কমনলি বেশিরভাগই স্কিন লেশন করে থাকে। তো এর মধ্যে যেটা ক্যাপোসিস সার্কোমা তৈরি করে, হিউম্যান হার্পিস ভাইরাস 8, এই ক্যাপোসিস সার্কোমা ইউজুয়ালি লেশনটা পার্পেল কালারের লেশন হয়। ক্যাপোসিস সার্কোমায় পার্পেল কালার লেশন হবে। এই পার্পেল কালারের ম্যাকুলার অথবা নোডিউলার লেশন ইউজুয়ালি হয়। আর স্মল পক্স ভাইরাস ইউজুয়ালি প্যাস্টিউলস ফর্মেশন করে। আর মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাসটা ইউজুয়ালি ফ্লেশি প্যাপিলস ফর্ম করে। মানে এখন আমি যে হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস এবং প্যাপিলোমা আলোচনা করব, সবাই স্কিনে লেশন করে, তার একটা ইন্ট্রোডাকশন দেওয়া ছিল, ওইটাই আমি বললাম। তো বিষয়টা হচ্ছে হার্পিস ভাইরাসের বেশিরভাগই কিন্তু স্কিন লেশন করে, এক্সেপ্ট সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস। সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস কিন্তু কোনো স্কিন লেশন করে না। প্যাপিলোমা ভাইরাসও কিন্তু সার্ভাইকাল যে স্কিন, ওইখানে ইনফেকশন তৈরি করে, অথবা প্যাপিলোমা আমাদের ল্যারিংসেও কিন্তু ইনফেকশন তৈরি করে থাকে। এবার হার্পিস ভাইরাস সম্পর্কে কিছু কথা, সেটা আমি আগে বলেছি। হার্পিস ভাইরাসের মেজর প্যাথোজেনিক মেম্বার্স হচ্ছে 6টা, সেটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 6 এবং 7 বাদে বাকি 6টা। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে কোনো পলিমারেজ এনজাইম থাকে না। তো এই পলিমারেজ এনজাইম না থাকার জন্যে এদেরকে ইন্টারনিউক্লিয়ার রেপ্লিকেশন করতে হয়, এগুলো নিউক্লিয়াসে রেপ্লিকেশন করে। আর হার্পিস
ভাইরাসের যেই এনভেলপ, এই এনভেলপটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের লিপিডটা আসে। বার্ডিং যখন হয় তখন নিউক্লিয়ার মেমব্রেন থেকে বার্ডিংটা হয়, আমি কিন্তু আগেই এটা বলেছিলাম। আর হার্পিস ভাইরাস হচ্ছে অনেক লংগেস্ট ভাইরাস, এটার ডায়ামিটার হচ্ছে 120 থেকে 200 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। এটা পক্স ভাইরাসের পরে লেন্থের অবস্থান। আর এখানে টেগুমেন্ট প্রোটিন থাকে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনাল ফ্যাক্টর থাকে। এবার একটা টেবিল আছে 37-1, এইখানে হচ্ছে হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যেই স্কিন লেশনটা হয় তার ক্যারেক্টার, মানে তো এখন কি কি টাইপের স্কিন লেশন করে, যেটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, এই তিনটাই ভেসিকেল ফর্মেশন করে স্কিনে। তারপরে সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেনবার্গ ভাইরাস, এই দুইটা কোনো স্কিনে লেশন করে না, কোনো স্কিন লেশন করে না, আগে বলেছি। তারপরে যেটা হিউম্যান হার্পিস ভাইরাস 8 বা ক্যাপোসিস সার্কোমা ভাইরাস, সেটাই ইউজুয়ালি ফ্ল্যাট অথবা নোডিউলার পার্পেল কালার লেশন করবে। ফ্ল্যাট অথবা নোডিউল পার্পেল কালার লেশন মানেই হিউম্যান হার্পিস ভাইরাস 8 বা ক্যাপোসিস সার্কোমা ভাইরাস। আর স্মল পক্স ভাইরাসটা ইউজুয়ালি পাস্টুল ফর্ম করে, আর মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাসটা ফ্লেশি প্যাপিউল ফর্ম করবে, ঠিক আছে। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা ইউজুয়ালি কলিফ্লাওয়ার লাইক লেশন করে। কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপির মতো লেশন করে, এটা রাফ এবং ইরেগুলার ইউজুয়ালি হয়ে থাকে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের যেই প্রাইমারি ইনফেকশন আর রিকারেন্ট ইনফেকশন, এই দুইটার সিমটমস সেম হয়ে থাকে, বাট যেটা ভ্যারিসেলা জুস্টার ওইটার রিকারেন্ট ইনফেকশন এবং প্রাইমারি ইনফেকশন সেম হয় না, কারণ আমরা জানি প্রাইমারিতে ওটা চিকেন পক্স প্রডিউস করে, সেকেন্ডারি ইনফেকশন বা রিকারেন্ট ইনফেকশন ওটা সিঙ্গেলস প্রডিউস করে, সাইন সিমটমস ডিফারেন্ট। তো এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, এটা ইউজুয়ালি ল্যাটেন্ট অবস্থায় কিভাবে থাকে আগে বলেছি, ল্যাটস নামক একটা প্রোটিন সিনথেসিস করে, LATS। এই ল্যাটসটা ইউজুয়ালি নন কোডিং রেগুলেটরি RNA, যেটা এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের রেপ্লিকেশনটা ইনহিবিট করে দেয়। তো পরবর্তীতে সানলাইট, ফেভার বা স্ট্রেসের জন্য যদি এই ল্যাটস প্রোটিনটা ভেঙে যায়, ডিস্ট্রয় হয়, তাহলে ওই হার্পিস ভাইরাসটা আবার রিঅ্যাক্টিভেট হতে পারে। আর সাইটোমেগালো ভাইরাস কিভাবে ল্যাটেন্সি প্রডিউস করে, সাইটোমেগালো ভাইরাস একটা মাইক্রো RNA প্রডিউস করে। এই মাইক্রো RNAটা ইউজুয়ালি সাইটোমেগালো ভাইরাসের mRNA থেকে প্রোটিন ট্রান্সলেশনটা ইনহিবিট করে দেয়। এছাড়া আরও দুইটা ফ্যাক্টর প্রডিউস করে, কিছু প্রোটিন এবং RNA, এইগুলো যেই সেলে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন তৈরি করছে ওই সেলের অ্যাপোপ্টোসিসটা ইনহিবিট করে দেয়। তো অ্যাপোপ্টোসিস ইনহিবিট করলে ওই সেলটা অনেক দিন ধরে সার্ভাইভ করে, আলটিমেটলি ওর মধ্যে সাইটোমেগালো ভাইরাস বহুদিন ধরে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, ভ্যারিসেলা জুস্টার, সাইটোমেগালো ভাইরাস, এই চারটা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল প্রডিউস করে, আগেই বলেছি। তো এই মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল সব থেকে পারফেক্টলি এক্সপ্লেন করা যায় হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এর ক্ষেত্রে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 ইউজুয়ালি জেনিটাল ট্র্যাকে ইনফেকশন তৈরি করে। তো জেনিটালিয়া থেকে যেই ভেসিকলটা ফর্মেশন হয় জেনিটালে, ওই জেনিটালের ওই ভেসিকল থেকে একটা স্মেয়ার নেওয়া হয়, ওটাকে বলা হয় টিজ্যাঙ্ক স্মেয়ার। এই টিজ্যাঙ্ক স্মেয়ার থেকে আসলে এটা সব থেকে ভালো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলটা এক্সপ্লেন করা হয়ে থাকে। তো এই হার্পিস ভাইরাস ফ্যামিলিকে আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই ক্যাটাগরিটা ভাগ করা হয় হচ্ছে তারা কি টাইপের সেলের উপরে ইনফেকশন তৈরি করছে এবং তাদের ল্যাটেন্সিটা ইউজুয়ালি কোথায় হচ্ছে, মানে টার্গেট সেল এবং ল্যাটেন্সির উপর ভিত্তি করে হার্পিস ভাইরাস ফ্যামিলিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেটা হচ্ছে আলফা হার্পিস ভাইরাস, বিটা হার্পিস ভাইরাস, গামা হার্পিস ভাইরাস। আলফা হার্পিস ভাইরাসের মধ্যে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং ভেরিসেলা জুস্টার ভাইরাস, কারণ এই তিনটাই এপিথেলিয়ামে ইউজুয়ালি লেশন প্রডিউস করে আর এদের ল্যাটেন্ট ইনফেকশন প্রডিউস হয় নিউরনসে। আর বিটা হার্পিস ভাইরাসের মধ্যে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আর গামা হার্পিস ভাইরাসের মধ্যে হচ্ছে এপিস্টেনবার্গ ভাইরাস এবং হিউম্যান হার্পিস ভাইরাস 8। তো এবার আসি বিটা
হার্পিস ভাইরাস, বিটা হার্পিস ভাইরাসের মধ্যে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস পড়ে। তো এই সাইটোমেগালো ভাইরাস হচ্ছে ভ্যারিয়াস টিস্যুতে ইনফেকশন তৈরি করে এবং ভ্যারিয়াস টিস্যুতে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। এবার আসি গামা হার্পিস ভাইরাস। গামা হার্পিস ভাইরাসের মধ্যে দুইটা পড়ে, এপিস্টেনগার ভাইরাস এবং হিউম্যান হার্পিস ভাইরাস 8। কারণ দুইটাই হচ্ছে ইউজুয়ালি ক্যান্সার প্রডিউস করে, এই জন্য এদেরকে এক জায়গায় রাখা হয়েছে। তো এইগুলোর সাইট অফ ইনফেকশন ল্যাটেন্সি বোথ হচ্ছে লিম্ফয়েড সেল। তো এখানে একটা টেবিল আছে 37.2, টেবিলটা আমি আগের সব ভিডিওতে যা বলেছি ওইটার উপরেই। তো এখানে একটা জিনিস কি, জিনোম যেটা, সেটা হচ্ছে হার্পিস ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কিন্তু লিনিয়ার, আর পক্স ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ লিনিয়ার, বাট হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ সার্কুলার। এটা আমি আগেই বলেছিলাম যে সুপার কয়েলিং হিসেবে থাকে। আর পক্স ভাইরাসে শুধুমাত্র আরএনএ পলিমারেজ থাকে, এই জন্য এটা সাইটোপ্লাজমিক রেপ্লিকেশন করে বলেছি। আর নিউক্লিওক্যাপসিড যেটা, সকল ডিএনএ ভাইরাসের নিউক্লিওক্যাপসিড ইকোসাহেড্রাল এক্সেপ্ট পক্স ভাইরাস। পক্স ভাইরাসের হচ্ছে কমপ্লেক্স। আর প্যাপিলোমা ভাইরাসটা নন এনভেলপ, আগেই বলেছি। তো এখন আমি একটা টেবিল আছে হার্পিস ভাইরাসের, টেবিলটা হচ্ছে 37-3, টেবিলটা আলোচনা করব। এখানে বলা হয়েছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 থেকে 8 পর্যন্ত তাদের সাইট অফ ল্যাটেন্সির আগে বলবো। সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর সাইট অফ ল্যাটেন্সি ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া। আগেই বলেছি ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া মানে ট্রাইজেমিনাল গ্যাংলিয়া যেটা। আর সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 হচ্ছে লাম্বার অ্যান্ড স্যাক্রাল সেন্সরি গ্যাংলিয়া। আর ভ্যারিসেলা জুস্টার ভাইরাসের হচ্ছে ক্র্যানিয়াল অ্যান্ড থোরাসিক সেন্সরি গ্যাংলিয়া। আর এপিস্টেনবার ভাইরাসের হচ্ছে বি লিম্ফোসাইট। আর সাইটোমেগালো ভাইরাসের হচ্ছে মোনোসাইট। আর হিউম্যান হার্পিস ভাইরাস 8 যেটা, ওটা আনসার্টেন, মানে ওটা ল্যাটেন্সিটা ইউজুয়ালি এখনও ডিটেক্ট করা যায়নি, এই জন্য আনসার্টেন বলা হয়েছে। এবার কি কি ডিজিজ করে, তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর প্রাইমারি ইনফেকশন আছে, রিকারেন্ট ইনফেকশন আছে। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর প্রাইমারি ইনফেকশন হচ্ছে জিনজিভোস্টোমাটাইটিস, সেকেন্ডারি ইনফেকশন বা রিকারেন্ট ইনফেকশন হচ্ছে হার্পিস ল্যাবিয়ালিস, এনকেফালাইটিস, কেরাটাইটিস। তেমনি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এর প্রাইমারি হচ্ছে হার্পিস জেনিটালিস, পেরিনেটাল ডিজিমিনেটেড ডিজিজ, রিকারেন্ট হচ্ছে হার্পিস জেনিটালিস। আর ভ্যারিসেলা জুস্টারের প্রাইমারি হচ্ছে ভ্যারিসেলা, রিকারেন্ট জুস্টার। এপিস্টেনবার ভাইরাসের হচ্ছে প্রাইমারি ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস, বাট এর কোনো রিকারেন্ট ডিজিজ নাই, এগুলো অ্যাসিমটোমেটিক সেটিং হয়। আর সাইটোমেগালো ভাইরাসেরও হচ্ছে মনোনিউক্লিওসিস অ্যান্ড কনজেনিটাল ম্যালফরমেশন হচ্ছে প্রাইমারি ইনফেকশন, এরও কোনো রিকারেন্ট ইনফেকশন নাই, অ্যাসিমটোমেটিক শেডিং হয়। আর হিউম্যান হার্পিস ভাইরাসের এইটেরও কোনো প্রাইমারি ইনফেকশন নাই, এগুলো আনসার্টেন। সেকেন্ডারি বা রিকারেন্টে এটা ইউজুয়ালি কাপোসিস সার্কোমা বলে থাকে। আর কাপোসিস সার্কোমা কিন্তু আমরা পার্পেল কালারের রেশন দেখে বুঝি। তো এবার আসি রুট কি, এর বেশিরভাগই কিন্তু রুট অফ ট্রান্সমিশন রেসপিরেটরি। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 যেটা, 2টা হচ্ছে জেনিটাল ট্র্যাকের মাধ্যমে যায়। হিউম্যান হার্পিস ভাইরাস 8টাও সেক্সুয়াল অ্যান্ড অর্গান ট্রান্সমিশনের মাধ্যমে ইউজুয়ালি যেয়ে থাকে। সাইটোমেগালো ভাইরাসের অনেকগুলো রুট অফ ট্রান্সমিশন, যেমন এটা প্লাজেন্টার মাধ্যমে যায়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে যায়, ব্লাডের মাধ্যমে যায়, স্যালাইভা, অনেকগুলো রুট আছে। দেন ভ্যারিসেলা জুস্টার যেটা, ভ্যারিসেলা জুস্টার হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকের মাধ্যমে যায় বা কন্টাক্টের মাধ্যমে যায়, আগে বলেছি। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, ওইটাও হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকের মাধ্যমে এবং স্যালাইভার মাধ্যমে ইউজুয়ালি যায়। আর এপিস্টেনবার ভাইরাসও হচ্ছে রেসপিরেটরি এবং স্যালাইভার মাধ্যমে যায়। এবার আসি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে দুইটা আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। তো এদেরকে ইউজুয়ালি ডিফারেন্সিয়েট করা হয় দুইটা ক্রাইটেরিয়ার উপরে, একটা হচ্ছে তাদের অ্যান্টিজেনিক স্ট্রাকচার আর একটা হচ্ছে সাইট অফ ইনফেকশন। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1টা অ্যাবভ দ্য ওয়েস্ট ইনফেকশন তৈরি করে, আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 বিলো দ্য ওয়েস্ট ইনফেকশন তৈরি করে। এবার আসে এগুলো কী কী ডিজিজ প্রডিউস করে। যেটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, ওইটা হচ্ছে জিনজিভোস্টোমাটাইটিস, কেরাটো কনজাংটিভাইটিস করে, আগেই পড়েছি। তো এর সাথে আরও কিছু ডিজিজ রেঞ্জে আছে, সেটা হচ্ছে কেরাটো কনজাংটিভাইটিসের আরেকটা নামই কিন্তু কেরাটাইটিস। এছাড়াও এটা করে হচ্ছে রিকারেন্ট হার্পিস ল্যাবিয়ালিস বা কোল্ডশোর এবং এনকেফালাইটিস। এবার আসে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 কিন্তু হচ্ছে জেনিটাল হার্পিস, নিউনেটাল হার্পিস করেছিল। এছাড়াও আরও কিছু ডিজিজ করে,
সেটা হচ্ছে নিউনেটাল এনকেফালাইটিস, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। আর হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এবং হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2 দুইটার ইনফেকশনের জন্য একটা কমন ডিজিজ হতে পারে। কমন ডিজিজটা হচ্ছে এরাইদেমা মাল্টিফর্মি। তো হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2 এর মধ্যে ডিফারেন্সিয়েট দুইটা ওয়েতে করা যায়। প্রথমটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস প্যাটার্নস অফ দেয়ার জিনোম ডিএনএ, আর একটা হচ্ছে টাইপ স্পেসিফিক মনোক্লোনাল অ্যান্টিসেরা এগেন্স্ট গ্লাইকোপ্রোটিন জি। এবার হচ্ছে রেপ্লিকেটিভ সাইকেল অফ হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1। তো হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এর রেপ্লিকেটিং সাইকেলে যে আর্লি প্রোটিন সিনথেসিস থাকে, ওইখানে দুইটা স্টেপস থাকে, একটা হচ্ছে ইমিডিয়েট আর্লি আর একটা হচ্ছে আর্লি প্রোটিন, মানে ইমিডিয়েট আর্লি প্রোটিন সিনথেসিস আর একটা আর্লি প্রোটিন সিনথেসিস। তো প্রথমে একটা হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 যেটা, ওইটা হচ্ছে হোস্ট সেলের সারফেসে অ্যাটাচ করবে হেপারান সালফেট রিসেপ্টরের মাধ্যমে। তো এই হেপারান সালফেট রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এটা আরেকটা সেকেন্ড রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, যেটা হচ্ছে নেকটিন। তো বাইন্ড করার পরে এই ভাইরাসটা তার এনভেলপ ত্যাগ করে নিউক্লিয় ক্যাপসিডটা হোস্ট সেলের মধ্যে ঢুকে যাবে উইথ টেগুমেন প্রোটিন। এই টেগুমেন প্রোটিন সহ নিউক্লিয় ক্যাপসিডটা যেন হোস্ট সেলের সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে। তো নিউক্লিয়াসে চলে আসার পরে এই হোস্ট সেলের মধ্যে যেই ভাইরাসের টেগুমেন প্রোটিন থাকে ওটাকে বলা হয় টেগুমেন প্রোটিন VP16। এই টেগুমেন প্রোটিন VP16টা দেন ট্রান্সক্রিপশন করবে ইমিডিয়েট আর্লি জিনকে। কিভাবে ট্রান্সক্রিপশন করবে? হোস্ট সেলের আরএনএ পলিমারেজের মাধ্যমে। তো এই ইমিডিয়েট আর্লি জিনটা ট্রান্সক্রিপশন হওয়ার পরে দেন হচ্ছে এই ইমিডিয়েট আর্লি জিন থেকে ইমিডিয়েট আর্লি প্রোটিন সিনথেসিস হবে। দেন ইমিডিয়েট আর্লি প্রোটিন সিনথেসিসের পরে আবার আর্লি প্রোটিন সিনথেসিস হবে। আর্লি প্রোটিন এর মধ্যে হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং থাইমিডিন কাইনেজ। তো ডিএনএ পলিমারেজ এবং থাইমিডিন কাইনেজ অনেক ইম্পর্টেন্ট। এই দুইটার উপরে ইউজুয়ালি অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাসাইক্লোভির কাজ করে। তো এই অ্যাসাইক্লোভিরটা আসলে হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এর ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী। তো এটা হচ্ছে একটা নর্মাল সেলে, বাট হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1টা কীভাবে ল্যাটেন্সিতে অবস্থায় প্রেজেন্ট করে। তো হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 ইউজুয়ালি ল্যাটেন্সি প্রডিউস করে। তো এই ল্যাটেন্সি আসলে নিউরনের মধ্যে হয়ে থাকে। তো ল্যাটেন্সিটা কিভাবে হয়? হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1টা নিউরনের মধ্যে যাওয়ার পরে এর যেই ডিএনএ থাকে এটার হোস্ট সেলের জিনোমে ইন্টিগ্রেটেড হয় না। তো রেপ্লিকেশনও আর হয় না, ইন্টিগ্রেশন রেপ্লিকেশন দুইটাই বন্ধ হয়। কিভাবে বন্ধ হয়? একটা প্রোটিনের মাধ্যমে, যেটাকে বলা হয় ল্যাটস প্রোটিন। আগেই বলেছি ল্যাটস প্রোটিনের ফুল মিনিং হচ্ছে ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপ্ট প্রোটিন। এটা একটা নন কোডিং আরএনএ। তো এটা যতক্ষণ থাকে ততক্ষণ ওই হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1টা ল্যাটেন্সি অবস্থা মেনটেন করে। তো এখানে একটা টেবিল আছে 37 ফর ক্লিনিক্যাল ফিচার্স অফ হার্পিস ভাইরাস। তো এখানে 6টা হার্পিস ভাইরাস নিয়ে অনেক কিছু কথা আছে। সেটা হচ্ছে এবার জায়ান্ট সেল প্রোডাকশন। আমি আগেই বলেছি হার্পিস ভাইরাসের সবগুলো কিন্তু জায়ান্ট সেল প্রডিউস করে না, 4টা করে। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এবং 2, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। এবার আসি ভ্যাকসিন। ভ্যাকসিন কিন্তু শুধুমাত্র ভ্যারিসেলা জুস্টারের এগেনস্টে আছে, তাছাড়া অন্য কোনো হার্পিস ভাইরাসের এগেনস্টে কোনো ভ্যাকসিন নাই। এবার আসি হচ্ছে এইগুলোর নিউনেটাল ডিজিজ কে কে করে। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2 জেনিটাল ট্র্যাক্ট দেওয়া যায় এবং সাইটোমেগালো ভাইরাস, এই দুইটা ইউজুয়ালি নিউনেটাল ডিজিজ করে থাকে। এবার ল্যাব ডায়াগনোসিস। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, 2 এবং ভ্যারিসেলা জুস্টার এই তিনটার ক্ষেত্রেই ল্যাব ডায়াগনোসিসে পিসিআর কালচার এবং ট্যান্সক স্মিয়ার আমরা ইউজুয়ালি নিয়ে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখি। আর যেটা সাইটোমেগালো ভাইরাস, এর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পিসিআর কালচার করতে পারি। তাছাড়া আরও দুইটা স্পেশাল টেস্ট আছে সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে। কি কি? আমরা এই ক্ষেত্রে আউলস আই ইনোকুলেশন বডি দেখি নিউক্লিয়াসের মধ্যে, মানে আউলস আই ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি দেখি, এবং আরেকটা অ্যান্টিজেন পাই সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে। কি অ্যান্টিজেন? PP65 অ্যান্টিজেন ইন দ্য লিউকোসাইট। সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে আমরা PP65 অ্যান্টিজেন পাই লিউকোসাইটের মধ্যে। এবার আসি এপিস্টেনবার ভাইরাস। এপিস্টেনবার ভাইরাসে আমরা হেটালোফিল অ্যান্টিবডি দেখতে পারি, ইমিউনোগ্লোবিন এম দেখতে পারি ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেনের এগেনস্টে। তার এটিপিক্যাল লিম্ফোসাইট আমরা পাই কিন্তু এপিস্টেনবার ভাইরাসে। আর
হিউম্যান হারপিস ভাইরাস এইটা আমরা বায়োপসি অ্যান্ড পিসিআর করে হারপিস ভাইরাস 1, 2 অ্যান্ড ভ্যারিসেলা জুস্টার এই তিনটার এগেনস্টে আমরা অ্যাসাইক্লোভির দিই। আর যেটা হচ্ছে ভ্যারিসেলা জুস্টার ভাইরাস, ওটার ভ্যাকসিন আছে আগে বলেছি। আর সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে আমরা গ্যানসাইক্লোভির ইউজুয়ালি দিই। আর এপিস্টেনবার ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল থেরাপি নাই, বাট হারপিস ভাইরাস 8 যেটা হিউম্যান হারপিস ভাইরাস 8 ওইটার ক্ষেত্রে আমরা আলফা ইন্টারফেরন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এবার আসি ট্রান্সমিশন। হারপিস সিমিলার ভাইরাস টাইপ 1 হচ্ছে আমাদের ওরালি যায়, আর টাইপ 2টা জেনিটাল ট্র্যাক দিয়ে যায়। বাট ওরাল জেনিটাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কিন্তু হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2টা ওরালি হতে পারে, এবং হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1টা আমাদের জেনিটাল ট্র্যাকে হতে পারে। এটা ইউজুয়ালি 10% মানে 10 to 20% ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর ইউনাইটেড স্টেট বা আমেরিকায় 80%ই হচ্ছে হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1-এর প্রাইমারি ইনফেকশন, আর 40% হচ্ছে রিকারেন্ট ইনফেকশন। আর হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 চিলড্রেনদের মধ্যে বেশি হয়ে থাকে ইউজুয়ালি, এটা স্যালাইভা দিয়ে ট্রান্সমিশন হয় তো এজন্য। আর হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1টা সিভিয়ার ডিজিমিনেশন করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে, বাট হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2টা ইউজুয়ালি তেমন করে না ডিজিমিনেশন। এবার আসে হচ্ছে হারপিস ভাইরাসের প্যাথোজেনেসিস। তো এই হারপিস ভাইরাস যেটা হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 ওটা হচ্ছে ল্যাটেন্ট অবস্থায় ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে থাকে, এবং 2টা থাকে লাম্বার অ্যান্ড স্যাক্রাল গ্যাংলিয়া। আমরা জানি তো এগুলো ল্যাটেন্ট অবস্থায় যখন থাকে তখন এইগুলো ডিএনএ ইউজুয়ালি হোস্ট সেলের জিনোমে কিন্তু ইন্টিগ্রেটেড হয় না, সাইটোপ্লাজমেই থাকে। তবে কিছু কিছু রেয়ারলি ইন্টিগ্রেটেড অবস্থায়ও থাকতে পারে। তো যখন ল্যাটেন্ট অবস্থায় থাকে তখন কিছু স্টিমুলাসে ওটা আবার রিঅ্যাক্টিভেট হতে পারে। স্টিমুলাসগুলো কি কি? সানলাইট, হরমোনাল চেঞ্জ, ট্রমা, স্ট্রেস অ্যান্ড ফিভার। তো হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এবং ভাইরাস টাইপ 2 এর টিপিক্যাল স্কিন লেশন হচ্ছে ভেসিকল ফর্মেশন। তো এই ভেসিকলে ইউজুয়ালি সেরাস ফ্লুইড থাকে, আর এই ভেসিকলের বেজে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাওয়া যায়। তো এই লেশনটাকে একটা ফ্লো চার্ট হিসেবে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রথমে এরিদেমা হবে, তারপর প্যাপিউলস হবে, দেন ভেসিকল হবে, তারপর আলসার হবে এবং ক্রাস্ট হয়ে যাবে লাস্টে। আর হচ্ছে ফ্রিকুয়েন্ট রিকারেন্স ইউজুয়ালি হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2-তে বেশি দেখা যায়। আর এইখানে কোনো কোনো ক্ষেত্রে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি দেখা যায়, যেমন কোনো পেশেন্টের যদি হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1-এর প্রতি ইমিউনিটি প্রডিউস হয়, তাহলে তার হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2-এর প্রতিও কিছুটা ইমিউনিটি প্রডিউস হতে পারে, বাট এটা ইনকমপ্লিট, পুরোপুরি ইমিউনিটি দিবে না। এই সার্কুলেটরি ইমিউনোগ্লোবিন যেটা ইউজুয়ালি মোটামুটি ইমিউনিটি দেয়, বাট এটাই ইনকমপ্লিট। আর এই ক্ষেত্রে সেলুলার মিডিয়েটেড ইমিউনিটিটা মোস্ট ইম্পর্টেন্ট। যার সেল মিডিয়েটেড ইমিউনিটি কম তার এই হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 to 2 ক্ষেত্রেই সিভিয়ার ডিজিজ প্রডিউস হয়। এবার আসি হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 যেই সব ডিজিজ করে তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস। হারপিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 হচ্ছে জিনজিভো স্টোমাটাইটিস করে। তো এই জিনজিভো স্টোমাটাইটিস ইউজুয়ালি চিলড্রেনদের বেশি হয়, এবং এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আবার স্পন্টিনিয়াসলি হিল হয়ে যায়। এবার আসি ওরোল্যাবিয়াল হারপিস। ওরোল্যাবিয়াল হারপিসের মধ্যে 3টা ডিজিজ আছে, একটা হচ্ছে হারপিস ল্যাবিয়ালিস, একটা ফিভার ব্লিস্টার অ্যান্ড কোল্ড শোর। এটা ইউজুয়ালি মিউকোকিউটেনিয়াস জাংশনে হয়ে থাকে স্কিন অ্যান্ড লিপসের, বা নোজেরো মিউকোকিউটেনিয়াস জাংশনে হতে পারে। এবার আসি কেরাটোকনজাংটিভাইটিস। কেরাটোকনজাংটিভাইটিসে ইউজুয়ালি কর্নিয়ার আলসারও হয়ে যাইতে পারে। এবার হচ্ছে এনকেফালাইটিস। এনকেফালাইটিস ইউজুয়ালি যে কোনো একটা টেম্পোরাল লোবে হয়ে থাকে, ওয়ান টেম্পোরাল লোবে এনকেফালাইটিস ইউজুয়ালি হয়ে থাকে। তো এই এনকেফালাইটিসে আমরা হচ্ছে এমআরআই করেও পাইতে পারি, অথবা স্পাইনাল যে ফ্লুইড মানে সেরেব্রো স্পাইনাস ফ্লুইডটা আমরা নিয়ে ওইখানে আমরা দেখতে পারি প্রোটিন এবং লিম্ফোসাইটের প্রেজেন্স, এবং বাট গ্লুকোজটা নর্মাল থাকে। এবার আসি হারপিটিক হুইটলো। হারপিটিক হুইটলোতে ইউজুয়ালি হারপিটিক লেশন দেখা যায় আমাদের ফিঙ্গার অ্যান্ড হ্যান্ডে। এটা হচ্ছে মেডিকেল পার্সোনালদের হয় যারা হারপিস নিয়ে ড্রিল করে বা ট্রিটমেন্ট করে। দেন আসে হারপিস গ্লাডিয়াটোরাম। হারপিস গ্লাডিয়াটোরাম রেসলারদের হয়ে থাকে যারা কুস্তি করে, রেসলারদের হেড, নেক এবং ট্রাঙ্কসে ইউজুয়ালি হয়। এবার আসি এক্সিমা হারপেটিকাম।
এক্সিমা হারপেটিকাম হচ্ছে ক্যাপোসিস ভ্যারিসেলিফর্ম ইরাপশন ইউজুয়ালি দেখা যায়। এবার ডিসেমিনেটেড ইনফেকশন যেমন নিউমোনিয়াও হতে পারে, ইসোফেজাইটিসও হতে পারে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের এই হারপিসের কারণে। এবার আসি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 ইউজুয়ালি জেনিটাল হারপিস এন্ড নিউনেটাল হারপিস করে। তো জেনিটাল হারপিসের ক্ষেত্রে ইউজুয়ালি 80 to 90% হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দিয়ে হয়ে থাকে, আর বাকি 10 to 20% হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 দেওয়া হয় যদি ওরাল জেনিটাল কন্টাক্ট হয়ে থাকে। তো হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 দিয়ে হলো নাকি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দিয়ে হলো, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে যার হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দেওয়া হয় তার হচ্ছে 1 বছরে 4 থেকে 5 বার রিকারেন্সি হয়, বাট যার 1 দিয়ে জেনিটাল ট্র্যাকে হারপিস হয় তার ইউজুয়ালি বছরে একবার রিকারেন্স হতে পারে। আর প্রাইমারি ইনফেকশনের পরে 70% পাবলিকেরই 1 বছরের মধ্যে ইউজুয়ালি রিকারেন্সি দেখা যায়। তো এবার নিউনেটাল হারপিস, যেটা নিউনেটাল হারপিসের প্রিভেনশন আসলে সিজারিয়ান সেকশন, কারণ এটা বার্থ ক্যানেল দেওয়া হয়। আমরা যদি সিজারিয়ান সেকশন করি তাহলে এই নিউনেটাল হারপিসটা ইউজুয়ালি হয় না। তো মায়ের যদি হারপিস থাকে তাহলে মায়ের যে রিকারেন্ট হারপিস যদি থাকে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এর জন্য, তাহলে মায়ের বাড়িতে কিন্তু সার্কুলেটিং ইমিউনোগ্লোবিন জি প্রডিউস হবে। এই সার্কুলেটিং ইমিউনোগ্লোবিন জিটা ইউজুয়ালি বাচ্চার মধ্যেও গিয়ে একটা প্রোটেকশন দিতে পারে। আর হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এ প্রাইমারি ইনফেকশনের যত ভাইরাস প্রডিউস হয় রিকারেন্টে তার থেকে অনেক বেশি ভাইরাস ইউজুয়ালি প্রডিউস হয়। তো হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এর মধ্যে একটা কমন লেশন হচ্ছে এরাইদেমা মাল্টিফর্মি। তো এরাইদেমা মাল্টিফর্মি দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে একটা সেন্ট্রাল ব্রেড থাকে, তারপর সে কিছুটা ডিস্টেন্সে সারাউন্ড করে থাকে নর্মাল স্কিন রিং এর মতো, তারপরে আবার রেড কালারের রিং থাকে, এটাকে বলা হয় টার্গেট অর বুলস আই। তো এইটা হচ্ছে ইমিডিয়েট রিয়াকশন হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 and 1 এর অ্যান্টিজেনের এগেনস্টে। মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 and 2 যদি আমাদের বডিতে আসে তার এগেনস্টে ইমিডিয়েট রিয়াকশনের কারণে এই এরেথ্রেমা মাল্টিফর্মি ইউজুয়ালি প্রডিউস হয়। তো এরেথ্রেমা মাল্টিফর্মির জন্য ইফেক্টিভ ড্রাগ হচ্ছে অ্যাসাইক্লোভির। তো হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, 2 ছাড়াও এরেথ্রেমা মাল্টিফর্মি আরও অনেক কিছু দিয়ে হতে পারে। সালফোনামাইড যেটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস, এই ড্রাগের কারণে এরিথ্রোমা মাল্টিফর্মি হতে পারে। তাছাড়াও মাইক্রোপ্লাজমা, নিউমোনি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এইগুলা দিয়ে। মাইক্রোপ্লাজমা নিউমোনি হচ্ছে ব্যাকটেরিয়া এবং হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি হচ্ছে ভাইরাস। এগুলো দিয়েও ইউজুয়ালি এই এরিথ্রেমা মাল্টিফর্মি হতে পারে। এছাড়াও এরেথ্রেমা মাল্টিফর্মি মেজর নামে একটা ডিজিজ আছে। এই এরেথ্রেমা মাল্টিফর্মি মেজরটা ইউজুয়ালি মাইক্রোপ্লাজমা নিউমোনি দিয়েই হয়। তো এই এরেথ্রেমা মাল্টিফর্মি মেজরটার আরেক নাম হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। তো স্টিভেন জনসন সিনড্রোমটা ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই ফিভার, ইরোসিভ ওরাল রিশন অ্যান্ড ডিসকোয়ামেটিং স্কিন লেশন। এবার সেই ল্যাবরেটরি ডায়াগনোসিস হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এবং 2 এর ক্ষেত্রে পিসিআর হচ্ছে সব থেকে পারফেক্ট। তো পিসিআর ছাড়াও আরও অনেক ওয়েতে করা যায়, যেমন হচ্ছে প্রিজামটিভ, ইমিডিয়েট প্রিজামটিভ ডায়াগনোসিস করা যায় ট্যান্স স্মিয়ারের মাধ্যমে। তো যেই ভেসিকুলার লিশন হয় তার বেস থেকে ইউজুয়ালি স্পেসিমেন নিয়ে এটা জিমসা স্টেইনিং করা হয়। জিমসা স্টেইনিং করার পরে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাওয়া যায়। তো মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাওয়া গেলে বোঝা যায় এটা হারপিস ভাইরাস ইনফেকশন। তাছাড়াও সাইটোপ্যাথিক ইফেক্ট, যেটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস সাইটোপ্যাথিক ইফেক্ট তৈরি করতে 1 থেকে 3 দিন সময় নেয়। এছাড়া এর ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি স্টেনিং করেও ডিটেক্ট করা যায়। আরেকটা ডিটেকশন হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি এগেনস্ট গ্লাইকোপ্রোটিন জি, যেটা আমি আগে আলোচনা করেছি। এবার সে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট বলতে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ল্যাটেন্সি প্রিভেন্ট করার কোনো ড্রাগস নাই, বাট হারপিস সিমপ্লেক্স ভাইরাসের যেই লেশন তার ডিউরেশন কমানো এবং শেডিংটা যাতে কম হয় এইটার জন্য কিছু ড্রাগ আছে। তো মেন ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যাসাইক্লোভির। তো এছাড়াও যেই সব হারপিস সিমপ্লেক্স ভাইরাস
যেটা হচ্ছে অ্যাসাইক্লোভিরের প্রতি রেজিস্ট্যান্ট, তার ক্ষেত্রে আমরা ফসকারনেট ইউজ করতে পারি। আর আই হার্পিস সিম্পলেক্স ভাইরাস 1 দিয়ে যদি আই ইনফেকশন হয় তাহলে আমরা নিউক্লিওসাইড অ্যানালগ যেমন ট্রাইফ্লুরিডিন ইউজ করতে পারি। তাছাড়া ওরোল্যাবিয়াল হার্পিস সিম্পলেক্স ভাইরাসের ক্ষেত্রে আমরা পেনসাইক্লোভির ডোকোসানল ইউজ করতে পারি। ডোকোসানল হচ্ছে একটা লং চেন স্যাচুরেটেড অ্যালকোহল। আর তাছাড়া ওরাল ভ্যালাসাইক্লোভির, ফ্যামিসাইক্লোভিরও ইউজ করা যেতে পারে। এবার আসি প্রিভেনশন। হার্পিস ভাইরাসের প্রিভেনশনে আমরা ইউজুয়ালি দুইটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে ভ্যালাসাইক্লোভির এবং ফ্যামিসাইক্লোভির। এছাড়া সিজারিয়ান সেকশন করলে নিউনেটাল হার্পিসটা প্রিভেন্ট হয় এবং সার্কামসেশন থাকলেও জেনিটাল হার্পিসটা ইউজুয়ালি প্রিভেন্ট হয়। এবার আমি বলবো ভ্যারিসেলা জুস্টার ভাইরাস সম্পর্কে। ভ্যারিসেলা জুস্টার প্রাইমারি ইনফেকশনটা ভ্যারিসেলা, আর সেকেন্ডারি বা অ্যাক্টিভ ইনফেকশন হচ্ছে সিঙ্গেলস বা জুস্টার। তো এটা ভ্যারিসেলা জুস্টার আদার হার্পিস ভাইরাসের সাথে স্ট্রাকচারালি অ্যান্ড মরফোলজিক্যালি সিমিলার থাকে, শুধু অ্যান্টিজেনেটিক্যালি ইউজুয়ালি ডিফারেন্ট থাকে। এটার হচ্ছে সেরোটাইপ সিঙ্গেল সেরোটাইপস, আর এটার রেপ্লিকেশন হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপের মতো, যেটা আগে আলোচনা করলাম। এবার আসি ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি। এই হার্পিস জুস্টার ভাইরাস ইউজুয়ালি রেসপিরেটরি ড্রপলেট আকারে সব থেকে বেশি ছড়ায়, তাছাড়া ক্লোজ কন্ট্যাক্টের মধ্যেও ছড়াতে পারে। আর যেটা ভ্যারিসেলাটা হচ্ছে চিলড্রেনদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। ইউনাইটেড স্টেটসে 90% ভ্যারিসেলা আক্রান্ত বাচ্চাদের বয়সে 10 বছরের নিচে। এবার সে প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটি। ইউজুয়ালি ভ্যারিসেলা জুস্টার ভাইরাসটা আপার রেসপিরেটরি ট্র্যাকের মিউকাস মেমব্রেনে ইনফেকশন তৈরি করে। ওই মিউকাস মেমব্রেন থেকে ব্লাডের মাধ্যমে সেটা পুরো স্কিনে ছড়িয়ে পড়ে। দেন ওই স্কিন থেকে রেট্রোগেট ইন্ট্রাএক্সোনাল ফ্লোয়ের মাধ্যমে ডরসাল রুট গ্যাংলিয়াতে আসে। ওই ডরসাল রুট গ্যাংলিয়াতে ইউজুয়ালি হিডেন অবস্থায় বা ল্যাটেন্ট অবস্থায় এই ভাইরাসটা থাকে। তো যখন এই ভাইরাসটা আপার রেসপিরেটরি ট্র্যাকের মিউকাস মেমব্রেনে আসবে, আপার রেসপিরেটরি ট্র্যাকের মিউকাস মেমব্রেন থেকে ব্লাডের মাধ্যমে যখন আমাদের স্কিনে যাবে, স্কিনে কিছু ভ্যাসিকুলার র্যাশ ফর্মেশন করবে। তো এই ভ্যাসিকুলার র্যাশের বেজে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল এবং ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি পাবো। তারপরে সেটা যখন রেট্রোগেট ইন্ট্রাএক্সোনাল ফ্লোয়ের মাধ্যমে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়াতে যাবে, ওই ডরসাল রুট গ্যাংলিয়াতে এই হার্পিস জুস্টার ভাইরাসের যে ডিএনএ, ওই ডিএনএটা ইউজুয়ালি নিউক্লিয়াসের মধ্যে থাকবে, কিন্তু নট ইন্টিগ্রেটেড অবস্থায়। ইন্টিগ্রেটেড থাকবে না হোস্ট সেলের জিনোমে। তো যেটা ভ্যারিসেলা ইউজুয়ালি একবারই হয়, জুস্টারও ইউজুয়ালি একবারও হয়, কিন্তু যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের পরবর্তী বয়সে জুস্টার ইউজুয়ালি অনেকবার হতে পারে। আর একবার যদি ভ্যারিসেলা ইউজুয়ালি হয় তাহলে সেটা লাইফ লং ইমিউনিটি দিয়ে থাকে। এবার আসি ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ ভ্যারিসেলার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 21 দিন। আর ভ্যারিসেলা ইউজুয়ালি প্যাপিউলস বা যেই ভেসিকলস ওইগুলা প্রডিউস হয়ে থাকে। তো এর একটা স্টেজ আছে, প্রথমে হবে প্যাপিউলস, তারপরে হবে ভেসিকলস, দেন হবে প্যাস্টিউলস, তারপরে ফাইনালি ক্রাস্ট হবে। এখানে অনেক ইচিং থাকতে পারে। আর এটা চিলড্রেনে মাইল্ড হয়, বাট বয়স বাড়ার সাথে সাথে বা অ্যাডাল্টে এই ভ্যারিসেলা সব থেকে সিভিয়ার হয়, বড়দের সব থেকে সিভিয়ার হয়। আর ভ্যারিসেলার জন্য নিউমোনিয়া বা এনকেফালাইটিসও ডেভেলপ করতে পারে বড়দের। তারপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে রাইস সিনড্রোম আসলে কি আমরা জানি। রাইস সিনড্রোমে এনকেফালোপ্যাথি এবং লিভার ডিজেনারেশন হয়ে থাকে। তো এটা ইউজুয়ালি দুইটা ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে হয়, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। যদি এই ভাইরাল ইনফেকশনের ফিভারে আমরা অ্যাসপিরিন দিই জ্বরটা কমানোর জন্যে। এরপরে আসে জুস্টার ইউজুয়ালি পেইনফুল ভেসিকল ফর্মেশন করে। আর পেইনফুল ভেসিকল ছাড়াও এইখানে হচ্ছে পোস্ট হার্পিটিক নিউরালজিয়া নামে একটা ব্যথা হয়, যেটাকে সংক্ষেপে বলা হয় পিএনএইচ। তো এই পোস্ট হার্পিটিক নিউরালজিয়া পেইনটা অনেক সিভিয়ার ইউজুয়ালি হয়। আর তাছাড়া এমনি যেই ভেসিকলের যে পেনটা থাকে ওইটা ইউজুয়ালি 1 সপ্তাহ মতো থাকতে পারে। তারপরে
কম্প্রোমাইজড বা ইমিউনোসাপ্রেসড যেই সব পেশেন্ট তাদের ক্ষেত্রে ডিসইমিউনেট ডিজিজ হতে পারে, যেমন নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা ইউজুয়ালি যেসব পেশেন্টের স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এবার আসি ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যালি আমরা ভ্যারিসেলা জোস্টার আইডেন্টিফাই করতে পারি, তাছাড়া পিসিআর এর মাধ্যমে আমরা বের করতে পারি। এছাড়া আমরা ওই মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ইনোক্লুশন বডি এগুলোও আমরা ইউজুয়ালি দেখতে পারি। তাছাড়া যদি অ্যান্টিবডি টাইটার যদি বাড়ে তাহলে কিন্তু আমরা ভ্যারিসেলা আইডেন্টিফাই করতে পারি। মানে ভ্যারিসেলার ক্ষেত্রে অ্যান্টিবডি টাইটারটা রাইস হলে আইডেন্টিফাই করা যায়, কিন্তু জুস্টার ইউজুয়ালি অ্যান্টিবডি টাইটারের কোনো ইফেক্ট নাই। এবার আসি হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে নো অ্যান্টিভাইরাল থেরাপি অফ চিকেন পক্স ফর দ্য চিলড্রেন। মানে যেসব বাচ্চারা ইউজুয়ালি ইমিউনো কম্পিটেন্ট তাদের ক্ষেত্রে আমরা যদি ভ্যারিসেলা হয় কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ বা কোনো ট্রিটমেন্ট দিই না, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা ইমিউনো কম্পিটেন্ট হলেও অ্যাসাইক্লোভির ইউজুয়ালি দিয়ে থাকি, কারণ অ্যাডাল্টের ক্ষেত্রে এটা অনেক সিভিয়ার হয়, এই জন্য আমরা অ্যাসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। তাছাড়া যেই সব বাচ্চারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রেও অ্যাসাইক্লোভির ইউজ করা হয়। যদি অ্যাসাইক্লোভির প্রতি রেজিস্ট্যান্ট থাকে তাহলে আমরা ফসকারনেট ইউজুয়ালি ইউজ করি। এছাড়াও আমরা ভ্যালাসাইক্লোভির এবং ফ্যামসাইক্লোভির এই দুইটা আমরা দিয়ে ইউজুয়ালি হিলিং প্রসেসটাকে অ্যাক্সেলারেট করতে পারি। তাছাড়া এই ড্রাগসগুলো ইউজুয়ালি পোস্ট হার্পিটিক নিউরালজিয়াকেও কিছুটা রিডিউস করে। আর পোস্ট হার্পিটিক নিউরালজিয়া যেটা, সেই পোস্ট হার্পিটিক নিউরালজিয়া রিডিউস করার জন্য আমরা কিছু নিউরোপ্যাথিক ড্রাগস দিই, সেটা হচ্ছে গাবাপেন্টিন অ্যান্ড লিডোকেইন। এইগুলো দিলে পোস্ট হার্পিটিক নিউরালজিয়া ইউজুয়ালি রিডিউস হয়। এবার আসি প্রিভেনশন। তো ভ্যারিসেলা জোস্টারের প্রিভেনশনে ইউজুয়ালি ভ্যাকসিন ইউজ করা হয়। তো ভ্যারিসেলা জোস্টারের ভ্যাকসিন ইউজুয়ালি 3টা দেওয়া হয়, একটা হচ্ছে ভ্যারিসেলার এগেনস্টে আর 2টা হচ্ছে জোস্টারের এগেনস্টে। তো যেটা হচ্ছে ভ্যারিসেলার এগেনস্টে যেই ভ্যাকসিনটা দেওয়া হয় তাকে বলা হয় ভ্যারিভ্যাক্স, আর জোস্টারের এগেনস্টে আমরা 2টা ভ্যাকসিন দিই, একটা হচ্ছে জোস্টাভ্যাক্স আর একটা হচ্ছে শিংগ্রিক্স। তো জোস্টাভ্যাক্স আর ভ্যারিভ্যাক্সের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা ভ্যারিসেলার জন্য যে ভ্যারিভ্যাক্স দিচ্ছি আর জোস্টারের জন্য যে জোস্টাভ্যাক্স দিচ্ছি, তো এই জোস্টাভ্যাক্সে ভাইরাসের পরিমাণ ভ্যারিভ্যাক্সের থেকে 14 গুণ বেশি থাকে। মানে জোস্টাভ্যাক্সে 14 ফোল্ড বেশি ভাইরাস থাকে, মানে 14 টাইমস বেশি ভাইরাস থাকে। আর এই ভ্যারিভ্যাক্স এবং জোস্টাভ্যাক্স দুইটাতেই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যারিসেলা জোস্টার ভাইরাস থাকে, এই জন্য এটা আমরা ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে দিতে পারি না, দিলে এটা আবার ইউজুয়ালি ভিরুলেন্টে ডেভেলপ করে। আর যেটা শিংরিক্স, এই শিংরিক্সে ইউজুয়ালি রিকম্বিনেন্ট ভ্যাকসিন থাকে। মানে রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলতে ভ্যারিসেলা জোস্টাল ভাইরাসের শুধু এনভেলপ গ্লাইকোপ্রোটিনটা ইউজ করা হয় ইমিউনোজেন হিসেবে। আর হচ্ছে যেই ভ্যারিসেলার ভ্যাকসিন আমরা হচ্ছে 1 থেকে 12 বছরের মধ্যে দিয়ে থাকি। আর যেটা হচ্ছে জুস্টারের ভ্যাকসিন, ওই জুস্টারের ভ্যাকসিন আমরা 50 বছরের পরে দিয়ে থাকি। আর এগুলা লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, এর জন্য ইমিউনো কম্প্রোমাইজ এবং প্রেগন্যান্সিতে দিই না। তাছাড়া আমরা অ্যাসাইক্লোভিরও ইউজ করতে পারি প্রিভেনশনে। ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিউলিনও আমরা ইউজ করতে পারি। এবার আসি সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস কী কী ডিজিজ প্রডিউস করে? সাইটোমেগালোভাইরাস সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজ প্রডিউস করে নিউনেটসে, এবং ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টে ডিসইমিউনেটেড ডিজিজ সাচ অ্যাজ নিউমোনিয়া প্রডিউস করতে পারে। আর ইমিউনোকম্পিটেন্ট পেশেন্টে হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস প্রডিউস করে। এবার আসে হচ্ছে সামারি অফ রেপ্লিকেশন সাইকেল অফ সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসের রেপ্লিকেশন সাইকেল হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মতোই, একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইমিডিয়েট আর্লি প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য যে এমআরএনএটা দরকার হয়, সাইটোমেগালোভাইরাসের প্যারেন্টাল ভিরিয়ন ওই এমআরএনএটা সাথে করে নিয়ে আসে। মানে হোস্ট সেলের এমআরএনএ থেকে এরা ইমিডিয়েট আর্লি প্রোটিন সিনথেসিস করে না, এগুলো ভাইরাসেরই এমআরএনএ থেকে ইউজুয়ালি ইমিডিয়েটলি প্রোটিন সিনথেসিস হয়। আর সাইটোমেগালোভাইরাসের এগেনস্টে 80% অ্যাডাল্টস এরই অ্যান্টিবডি ইউজুয়ালি প্রডিউস হয়ে থাকে।
এবার আসি প্যাথোজেনেসিস অফ সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসের ইউজুয়ালি ফিটাসে সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজ হয়। তো সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজটা ইউজুয়ালি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল আর ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি দিয়ে ইউজুয়ালি ক্যারেক্টারাইজড করা হয়। আর প্রেগনেন্ট ওম্যানে যদি প্রাইমারি ইনফেকশনটা হয় তাহলে ফিটাসের ইউজুয়ালি সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজ হওয়ার চান্স থাকে, কারণ ওই মায়ের যদি এটা রিঅ্যাক্টিভেশন হয় তাইলে বাচ্চার হবে না ফিটাসে, কারণ কি মায়ের শরীরে আগে থেকে অ্যান্টিবডি প্রডিউস থাকে, যে অ্যান্টিবডিটা ইউজুয়ালি প্রোটেকশন দিয়ে থাকে ফিটাসের। আর যেই সব মায়েদের ফার্স্ট ট্রাইমিস্টারে প্রাইমারি ইনফেকশন উইথ সাইটোমেগালোভাইরাস বেশি হয় তাদের বাচ্চার সিভিয়ার কনজেনিটাল অ্যানোম্যালি প্রডিউস হয়, কারণ ফার্স্ট ট্রাইমিস্টারে অর্গানোজেনেসিস হয় আমরা জানি। আর বেশিরভাগ ইমিউনোকম্পিটেন্ট চিলড্রেন এবং অ্যাডাল্টেই এই সাইটোমেগালোভাইরাস অ্যাসিমটোমেটিক থাকে। আর এটা ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে ইউজুয়ালি মনোসাইটসে, আর এটা ইউজুয়ালি ল্যাটেন্ট অবস্থা থেকে রিঅ্যাক্টিভেটেড হয় যখন সেল মিডিয়েটেড ইমিউনিটি ডিক্রিজড হয়ে যায় তখন। আর এই সাইটোমেগালোভাইরাস কিডনিতে বছরের পর বছর ইউজুয়ালি থাকতে পারে। আর এটা সার্ভাইকাল স্কিন দিয়ে বার্থ ক্যানেলের সময় বাচ্চার ডেলিভারির সময় ইউজুয়ালি বাচ্চা অ্যাফেক্টেড হয়ে থাকে। আর সাইটোমেগালোভাইরাস ইউজুয়ালি ইমিউন ইভ্যাশন করতে পারে। কিভাবে ইমিউন ইভ্যাশন করে? এই সাইটোমেগালোভাইরাস যেই সেলে ইনফেকশন তৈরি করে ওই সেলের ক্লাস 1 MHC এক্সপ্রেশন ক্ষমতাটা আনস্টেবল হয়ে যায়, যার কারণে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ঠিকমতো কাজ করতে পারে না। তাছাড়াও এই সাইটোমেগালোভাইরাস একটা মাইক্রো আরএনএ প্রডিউস করে। এই মাইক্রো আরএনএটা ক্লাস 1 MHC প্রোটিনের ট্রান্সলেশনটা প্রিভেন্ট করে দেয়। তাছাড়া সাইটোমেগালোভাইরাস আরও একভাবে ইউনিভার্সন করে। কিভাবে? সাইটোমেগালোভাইরাস একটা কেমোকাইন্স রিসেপ্টর প্রডিউস করে, মানে একটা প্রোটিন প্রডিউস করে বা প্রোটিন ইনকোড করে, যেই প্রোটিনটা কেমোকাইন রিসেপ্টর হিসেবে কাজ করে, যার কারণে আমাদের হোস্ট ডিফেন্সের কেমোকাইন্স এসে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলে। বাইন্ড করার কারণে ওই কেমোকাইন্স আর ইমিউন সিগন্যাল ট্রান্সমিট করতে পারে না, আলটিমেটলি হোস্ট ডিফেন্সটা আমাদের কাজ করে না। তো সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন ইউজুয়ালি ইমিউনো সাপ্রেশন করে দেয় আমাদের টি সেলকে ইনহিবিশন করার মাধ্যমে। তো একটা সাইটোমেগালো ভাইরাসের এগেনস্টে আমাদের অ্যান্টিবডি মিডিয়েটেড এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি দুইটাই প্রডিউস হয়, বাট সেল মিডিয়েটেড ইমিউনিটি যদি সাপ্রেস হয় তাহলে এই সাইটোমেগালো ভাইরাসের ইনফেকশনটা অনেক সিভিয়ার হয়ে সিস্টেমিক ডিজিজ প্রডিউস করে। এবার আসি সাইটোমেগালো ভাইরাস কী কী ডিজিজ করে এবং তাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তো সাইটোমেগালোভাইরাস প্রথমে ইনফ্যান্টে কি করে? ইনফ্যান্টে সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজ করে। ইউজুয়ালি 20% ইনফ্যান্টেই এই সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজটা ক্লিনিক্যালি ইউজুয়ালি ফিচার শো করে। তো এই সাইটোমেগালিক ইনোকুলেশন ডিজিজে ইউজুয়ালি মাইক্রোসেফালি দেখা যায়, সিজার দেখা যায়, ডিফনেস, জন্ডিস এবং পারপুলা দেখা যায়। তো এই পারপুরিক রেশন বা পারপুরা স্পেসিফিক একটা ক্যারেক্টার আছে। ক্যারেক্টারটা হচ্ছে পারপুরিক লেশনটা ব্লুবেরি মাফিন কালার হয়ে থাকে। পারপুরিক যে রেশনটা ওইটা সাইটোমেগালো ভাইরাসের জন্য ব্লুবেরি মাফিন কালার হয়ে থাকে ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া। তাছাড়া বাচ্চার হেপাটোস্প্লিনোমেগালি হতে পারে। আর এই সাইটোমেগালো ভাইরাসটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশনের একটা কমন কজ। আর কোনো ইনফ্যান্ট যদি সাইটোমেগালো ভাইরাসে ইনফেক্টেড হয় সে বছরের পর বছর তার ইউরিনের মাধ্যমে এটা ইউজুয়ালি স্প্রেড করে, বাচ্চার ইউরিনের মাধ্যমে সাইটোমেগালো ভাইরাস ছড়ায়। এবার আসে ইমিউনোকম্পিটেন্ট পেশেন্টে কী করে? ইমিউনোকম্পিটেন্ট পেশেন্টে হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস করে। তো এটা কিভাবে ক্যারেক্টারাইজ করা যায়? ফিভার অ্যান্ড লেথার্জি হয়। এছাড়াও অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটও দেখা যায় পেরিফেরাল ব্লাডে। আমি কিন্তু এপিস্ট্যান্ডবার ভাইরাসে বলেছি অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট, সাইটোমেগালো ভাইরাসেও এটিপিক্যাল লিম্ফোসাইট পেরিফেরাল ব্লাডে দেখা যেতে পারে। এবার ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে কি করে? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে নিউমোনাইটিস করে, ইসোফেজাইটিস করে, হেপাটাইটিস করতে পারে। এগুলো মেনলি কাদের করে? যাদের হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট অথবা বোন ম্যারো স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা আছে তাদের ইউজুয়ালি এগুলো বেশি এফেক্ট করে। তাছাড়া যেই সব মানুষের এইডস আছে তাদের যদি সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হয় তাদের
ইউজুয়ালি ইনটেস্টাইনাল ট্র্যাকে ইনট্রাক্টেবল কোলাইটিস করতে পারে, যার কারণে ডায়রিয়া হয়, আর একটা চোখে রেটিনাইটিস করতে পারে, যার কারণে ব্লাইন্ডনেসও ডেভেলপ করতে পারে। আর অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে কমনলি হয় ইমিউনোসাপ্রেস পেশেন্টে। এবার আসি সাইটোমেগালোভাইরাসের ল্যাব ডায়াগনোসিস। সাইটোমেগালোভাইরাসের ক্ষেত্রে আমরা পিসিআর করে সাইটোমেগালোভাইরাস ডিটেক্ট করতে পারি। আমরা স্পাইনাল ফ্লুইড এন্ড অ্যামনোটিক ফ্লুইডের পিসিআর করতে পারি। এছাড়াও আমরা সাইটোমেগালোভাইরাসের একটা কালচার করতে পারি। কালচার কোথায় করা হয়? স্পেশাল একটা জায়গায় কালচার করা হয়, যেটাকে বলা হয় শেল ভায়ালস। আমরা এই সাইটোমেগালোভাইরাসকে শেল ভায়ালসে কালচার করতে পারি উইথ ইমিউনোফ্লুরেসেন্ট অ্যান্টিবডি ডিটেকশন। আর এই শেল ভাইরাসের মধ্যে আমরা 72 আওয়ার্সের মধ্যে এই ভাইরাসটা আইডেন্টিফাই করতে পারি। তো এই সেল কালচারে আমরা গ্যানিসাইক্লোভির ইউজুয়ালি কাজ করে কিনা তার সাসেপ্টেবিলিটিও টেস্ট করতে পারি। আর সাইটোমেগালোভাইরাস আমরা ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডি পাই। এই ইন্টারনিউক্লিয়ার ইনোকুলেশন বডিতে একটা স্পেশাল ফিচার থাকে, আউল আই শেপ থাকে। তারপরে আমরা হচ্ছে সাইটোমেগালোভাইরাসের ক্ষেত্রে একটা অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি ব্লাডে, সেটা হচ্ছে PP65 অ্যান্টিজেন। এই PP65 অ্যান্টিজেন ইউজুয়ালি ব্লাডের লিউকোসাইটের মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে সাইটোমেগালোভাইরাসের নিউক্লিওক্যাপসিডের একটি প্রোটিন PP65। এবার আসি ট্রিটমেন্ট। তো একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস কিন্তু অ্যাসাইক্লোভিরের এগেনস্টে রেজিস্ট্যান্ট। এই কারণে বেশিরভাগই ড্রাগ অফ চয়েস হচ্ছে গ্যানিসাইক্লোভির। তো আমি বলেছি এইডস যাদের, তাদের হচ্ছে রেটিনাইটিস হয় বা নিউমোনিয়াও হতে পারে। তো যাদের এইডস আছে উইথ রেটিনাইটিস অ্যান্ড নিউমোনিয়া কজড বাই সাইটোমেগালোভাইরাস, তাদের হচ্ছে গ্যানসাইক্লোভির দেওয়া হয়। এছাড়াও ভ্যালগান সাইক্লোভিরও ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। তো এই ভ্যালগান সাইক্লোভির রেটিনাইটিসের এগেনস্টে ভালো কাজ করে। তো সাইটোমেগালোভাইরাস এই গ্যানসাইক্লোভির এবং ভ্যালগান সাইক্লোভিলের এগেনস্টেও রেজিস্ট্যান্ট থাকতে পারে। তো রেজিস্ট্যান্স কিভাবে করে? রেজিস্ট্যান্স করে হচ্ছে সাইটোমেগালোভাইরাসের একটা ডিজিন থাকে, ওই ডিজিনটা ইউজুয়ালি মিউটেশন করে ফেলে। এই ডিজিনের কাজ হচ্ছে ফসফোকাইনেস এনকোড করা, বাট যখন মিউটেশন করে ফেলে তখন এই ড্রাগস দুইটার কাজ করতে পারে না। তারপরে ফস কার্নেটেও ইউজ করা যেতে পারে, কিন্তু অ্যাসাইক্লোভিরের এগেনস্টে যদি সর্বোচ্চ রেজিস্ট্যান্স হয় তাহলে ফস কার্নেট ইউজ করা হয়, তাছাড়া করা হয় না, কারণ কমপ্লিকেশন বেশি। আর ইন্ট্রাঅকুলার ট্রিটমেন্টের জন্য আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্লোমিভিরসেন। এই ফ্লোমিভিরসেন হচ্ছে অ্যান্টিসেন্স ডিএনএ। সাইটোমেগালোভাইরাসের একটা অ্যান্টিসেন্স ডিএনএ। তো এটা আসলে ইন্ট্রাঅকুলার ট্রিটমেন্ট করা হয় রেটিনাইসিসের জন্য। তাছাড়া আরও একটা ড্রাগ ইউজ করা হয় সিডোফোভির। এবার সে প্রিভেনশনে গ্যানসাইক্লোভির ইউজ করা হয় রেটিনাইটিসে। তাছাড়া একটা হাই টাইটার ইমিউনোগ্লোবিউলিন ইউজ করা হয় প্রিভেনশনে, যাদের অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় ওই সব পেশেন্টের। ওই ইমিউনোগ্লোবিউলিনকে বলা হয় সাইটোগ্যাম। এবার আসি এপিস্টেনবার ভাইরাস। এপিস্টেনবার ভাইরাস কী কী ডিজিজ করে? সেটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কিটস লিম্ফোমা, এছাড়াও আদার বি সেল লিম্ফোমা এবং হেয়ারি লিউকোপ্লাকিয়া করে। এবার আসি ইম্পর্টেন্ট প্রপার্টিস। ইউজুয়ালি এপিস্টেনবার ভাইরাস আদার হার্পিস ভাইরাসের সাথে স্ট্রাকচারালি অ্যান্ড মরফোলজিক্যালি সেম থাকে, বাট অ্যান্টিজেনিক্যালি ডিফারেন্স থাকে। তো এপিস্টেনবার ভাইরাসের 5টা অ্যান্টিজেন ইউজুয়ালি থাকে। এর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেন হচ্ছে ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন। এটা ডায়াগনস্টিক টেস্টে সবথেকে বেশি কার্যকর। এছাড়াও আরও অ্যান্টিজেন আছে, যেমন আর্লি অ্যান্টিজেন আর এপিস্টেনবার নিউক্লিয়ার অ্যান্টিজেন। তো এই দুইটাও মাঝে মধ্যে ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এই এপিস্টেনবার নিউক্লিয়ার অ্যান্টিজেন যেটা, এটা ইউজুয়ালি নিউক্লিয়াসের যেই জায়গাটা ক্রোমোজোমের সাথে বাইন্ড করে ওইখানে ইউজুয়ালি ওর অবস্থান। এছাড়াও আরও দুইটা অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন হচ্ছে লিম্ফোসাইট ডিটারমাইন্ড মেমব্রেন অ্যান্টিজেন এবং ভাইরাল মেমব্রেন অ্যান্টিজেন। তো এই নিউট্রালাইজিং অ্যান্টিবডি ইউজুয়ালি ভাইরাল মেমব্রেন অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। আর এপিস্টেনবার ভাইরাস মেনলি বি লিম্ফোসাইটকে প্রাইমারি ইনফেক্টেড করে। এছাড়াও এটা ফ্যারিংসের এপিথেলিয়ামে ইনফেকশন তৈরি করতে পারে, যার কারণে শর্ট থ্রোট ইউজুয়ালি হয়। আর এটা যখন ল্যাটেন্ট ইনফেকশন তৈরি করে তখন কিন্তু এপিস্টেনবার ভাইরাসের যেই ডিএনএ থাকে ওইটা হোস্ট সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু হোস্ট সেলের জিনোমে এটা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে না।
এবার আসি সামারি অফ রেপ্লিকেটিভ সাইকেল। ইউজুয়ালি এপিস্টেনবার ভাইরাসের রেপ্লিকেটিং সাইকেল আগের সব কিছুর মতোই, এক্সেপশন হচ্ছে এই এপিস্টেনবার ভাইরাস যেটা হচ্ছে বি লিম্ফোসাইটের সাথে অ্যাটাচ করে, ওই অ্যাটাচের যেই সাইট রিসেপ্টর ওটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের যেই C3 আছে, C3 যেখানে এসে অ্যাটাচ করে যেই রিসেপ্টরে, এপিস্টেনবার ভাইরাসও ওই C3-র ওই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে বি লিম্ফোসাইটের। এবার আসি মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশন ইউজুয়ালি কিসিং এর মাধ্যমে, স্যালাইভার মাধ্যমে এটা যায়। আর ব্লাডের ট্রান্সমিশন খুবই রেয়ার। আর আমেরিকাতে 90% পিপলেরই, অ্যাডাল্ট পিপলেরই এপিস্টেনবার ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবডি আছে। আর ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস যেটা, ওটা হচ্ছে কলেজ স্টুডেন্টদের মধ্যে হচ্ছে সব থেকে কমন। এবার আসি প্যাথোজেনেসিস অ্যান্ড ইমিউনিটি। প্যাথোজেনেসিস হচ্ছে এপিস্টেনবার ভাইরাস আমরা জানি স্যালাইভার মাধ্যমে ট্রান্সমিটেড হয়। তো এটা প্রথমে ওরোফ্যালিংস দিয়ে যাবে, যার পরে ব্লাডে ছড়িয়ে যাবে, দেন ব্লাডের মাধ্যমে ওটা বি লিম্ফোসাইটে যাবে, মেনলি বি লিম্ফোসাইটকে অ্যাফেক্ট করে। তো বি লিম্ফোসাইটে যখন অ্যাফেক্ট করবে তখন সাইটোটক্সিক টি সেল ওই ইনফেক্টেড বি লিম্ফোসাইটের এগেনস্টে রিয়্যাক্ট করবে। তো ইউজুয়ালি এই এপিস্টেনবার ভাইরাস বি লিম্ফোসাইটের মধ্যে ইউজুয়ালি ল্যাটেন্ট অবস্থায় থাকে। আর আমরা মাইক্রোস্কোপে যে এটিপিক্যাল লিম্ফোসাইট দেখি, এটা কিন্তু আসলে ওই সাইটোটক্সিক টি সেল যেটা, ওই দ্য টি সেলই এটিপিক্যাল লিম্ফোসাইট ইউজুয়ালি প্রডিউস করে। এখানে লাইন আছে, লাইনটা বলি, দ্য টি সেল আর দ্য এটিপিক্যাল লিম্ফস সিন ইন দ্য ব্লাড স্মিয়ার। মানে আমরা এপিস্টেনবার ভাইরাসের ক্ষেত্রে যেই এটিপিক্যাল লিম্ফোসাইট দেখে, এটা আসলে টি লিম্ফোসাইট, বাট ওটা ল্যাটেন্ট অবস্থায় থাকে বি লিম্ফোসাইট, মেনলি ইনফেকশনও করে হচ্ছে বি লিম্ফোসাইট। তো ইমিউন রেসপন্স আমরা দেখতে পারি ইমিউনোগ্লোবিন এম এর মাধ্যমে, যদি তার যেই মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিজেনের কথা আমি বলেছিলাম যে ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন, এই ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেনের এগেনস্টে যদি ইমিউনোগ্লোবিন এম প্রডিউস হয়, তাহলে এটা দেখায় যে এটা রিসেন্ট বা ইমিডিয়েট ইমিউন রেসপন্স বা রিসেন্ট ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন। আর যদি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি থাকে, তাহলে ওটা বুঝবো যে ওটা হচ্ছে প্রিয়র ইনফেকশন, প্রিয়র ইনফেকশনে ইমিউনোগ্লোবিন জি থাকে। এছাড়াও ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিসে আমরা যদি ভাইরাল মেমব্রেন অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি পাই, তাহলে ওটা ডিপেন্ড করে হচ্ছে লাইফ টাইম ইমিউনিটি, মানে তার লাইফ টাইম একটা অ্যান্টিবডি প্রডিউস হয়েছে। এবার আসি এপিস্টেনবার ভাইরাস ডিটেকশন করার একটা মোস্ট টেকনিক, সেটা হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। তো প্রথমে আসি হেটারোফিল অ্যান্টিবডি জিনিসটা আসলে কি। এখন হেটারোফিল অ্যান্টিবডি হচ্ছে এপিস্টেনবার ভাইরাস যখন আমাদের শরীরে ইনফেকশন তৈরি করবে, তখন ওই এপিস্টেনবার ভাইরাস কি করবে, এই ভাইরাসের যে অ্যান্টিজেন তার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করবে না। এই এপিস্টেনবার ভাইরাসটা আমাদের যেই সেলে ইনফেকশন তৈরি করবে ওই সেলের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করে দেবে, যার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হবে। কারণ আমাদের যে হোস্ট সেল তার যদি স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে দেয়, সেটা অবশ্যই অ্যান্টিজেনিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো হোস্ট সেলে ওই অ্যান্টিজেনের এগেনস্টে কিছু অ্যান্টিবডি প্রডিউস হয়। তো এই অ্যান্টিবডিগুলো আসলে হেটারোফিল অ্যান্টিবডি। তো এই হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি এপিস্টেনবার ভাইরাসের এগেনস্টে স্পেসিফিক্যালি কাজ করে না। তো হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি ডিটেক্ট করা হয় এই হেটারোফিল অ্যান্টিবডি, মানে যে এপিস্টেনবার ভাইরাসে ইনফেক্টেড হবে তার সেরামটা নিয়ে এটা যদি শিপ বা হর্সের ব্লাডের সাথে মিক্স করা হয়, তাহলে অ্যাগ্লুটিনেশন দেখা যায়। কিন্তু অ্যান্টিবডিটা নেয়ার পরে, মানে সেরামটা নেয়ার পরে ওই সেরামে কিছু ক্রস রিঅ্যাক্টিভ ফ্রোসম্যান অ্যান্টিবডি থাকে। এই ক্রস রিঅ্যাক্টিভ ফ্রোসম্যান অ্যান্টিবডিকে অ্যাডজর্পশন প্রক্রিয়ার মাধ্যমে ইউজুয়ালি নিউট্রালাইজ করে দেওয়া হয়। কীভাবে নিউট্রালাইজ করা হয়? গিনিপিগের কিডনি এক্সট্রাক্টের মাধ্যমে। তো এই হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি রিকভারি করার 6 মাস পরে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে। আর হেটারোফিল অ্যান্টিবডি ইউজুয়ালি এপিস্টেনবার ভাইরাসের জন্য স্পেসিফিক না, কারণ আমি আগে বলেছি এটা এপিস্টেনবার ভাইরাসের এগেনস্টে প্রডিউস হয় না। এটা এপিস্টেনবার ভাইরাস তার ইনফেক্টেড হোস্ট সেলকে কিছুটা অ্যান্টিজেনিক্যালি ডিফারেন্স করে দেয়, এর এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়। তো এই হেটারোফিল অ্যান্টিবডি এপিস্টেনবার ভাইরাস ছাড়া আরও 2 ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সেরাম সিকনেসে। এবার আসে কি কি ডিজিজ করে এপিস্টেনবার ভাইরাস। তো এপিস্টেনবার ভাইরাস
ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস করে। ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস ক্যারেক্টারাইজড বাই ফিভার, শর্ট থ্রোট, লিম্ফ্যাডেনোপ্যাথি, স্প্লিনোমেগালি, অ্যানোরেক্সিয়া, লিথার্জি। আর ফ্রিকুয়েন্ট থাকতে পারে হেপাটাইটিস, এনকেফালাইটিসও। আর এই ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস ইউজুয়ালি স্পন্টিনিয়াস রিকভারি হয় 2 থেকে 3 সপ্তাহ পর। তাছাড়া এই এপিস্টেন্ডার ভাইরাস চিলড্রেনে কিছু ফ্যাটাল প্রোগ্রেসিভ ফর্ম অফ ইনফেকশিয়াস মনোনিউক্লিওসিস করতে পারে, যেই সব চিলড্রেনের ইনহেরিটেড ইমিউনোডেফিসিয়েন্সি থাকে। এই কন্ডিশনকে বলা হয় এক্স লিঙ্কড লিম্ফোপরিফারেটিভ সিনড্রোম। এটা ইউজুয়ালি 10 বছরের নিচে বাচ্চাদেরই 75% হয়ে থাকে। এছাড়াও এপিস্টেনবার ভাইরাস হেয়ারি লিউকোপ্লাকিয়া করে। তো এই হেয়ারি লিউকোপ্লাকিয়া জিনিসটা কি? হেয়ারি লিউকোপ্লাকিয়া হচ্ছে একটা হোয়াইটিশ মানে সাদা কালার, নন ম্যালিগন্যান্ট, ইরেগুলার হেয়ারি সারফেস তৈরি হয় আমাদের টাঙের ল্যাটারাল অ্যাসপেক্টে। মানে আমাদের টাঙের ল্যাটারাল অ্যাসপেক্টে সাদা এবং ইরেগুলার বাট নন ম্যালিগন্যান্ট হেয়ারের মতো একটা সারফেস প্রডিউস হয়। এটা হচ্ছে হেয়ারি লিউকোপ্লাকিয়া। এটা ইউজুয়ালি ইমিউন সাপ্রেশন পেশেন্ট, মেনলি এডস যাদের, তাদের হয়ে থাকে। এছাড়াও এটা হচ্ছে আরেকটা ডিজিজ করে, যেটা হচ্ছে পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বলা হয়। পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বা পিটিএলডি বলা হয়। এটা হচ্ছে বি সেল লিম্ফোমার মধ্যে মোস্ট কমন। আর এটা ইমিউনো সাপ্রেস পেশেন্টদের হয়ে থাকে, যাদের হচ্ছে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করে যদি গ্রাফট রিজেক্টটা প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্ন ইমিউনো সাপ্রেস ড্রাগ দিয়ে থাকি, তাদের এই পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারটা হয়ে থাকে। এবার আসি ল্যাবরেটরি ডায়াগনোসিস, কিভাবে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি। তো এপিস্টেনবার ভাইরাস ইউজুয়ালি দুইভাবে আমরা ল্যাব ডায়াগনোসিস করতে পারি মেনলি। একটা হচ্ছে হেটারোফিল অ্যান্টিবডি, আর একটা হচ্ছে এপিস্টেনবার ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডি। তো হেটারোফিল অ্যান্টিবডিটা হচ্ছে সবথেকে আর্লি ডিটেকশন করা দেয়, কারণ এটা ডিজিজ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই ইউজুয়ালি অ্যাপিয়ার্স করা শুরু করে। আর এই হেটারোফিল অ্যান্টিবডি টেস্টের জন্যে মোনো স্পট টেস্ট সব থেকে বেশি ইউজফুল, সেন্সিটিভ, স্পেসিফিক, লেস এক্সপেন্সিভ মোনো স্পট টেস্ট। এরপর আসে এপিস্টেনবার ভাইরাস স্পেসিফিক অ্যান্টিবডি। এই ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবিন এম দেখতে পারি ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেনের এগেনস্টে, অথবা ইমিউনোগ্লোবিন জি দেখতে পারি ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেনের এগেনস্টে। এমটা দেখি আর্লি আর জিটা দেখি হচ্ছে লেটারে। এছাড়াও আমরা অ্যান্টিবডি দেখতে পারি ভাইরাসের যেই এনভেলপ আছে বা সারফেস মেমব্রেন অ্যান্টিজেন তার এগেনস্টে। এছাড়া আমরা ব্লাড কাউন্ট করে বা ব্লাড থেকে আমরা এপিস্টেনবার ভাইরাস ইনফেকশন দেখতে পারি। ইউজুয়ালি ব্লাডে অ্যাবসলিউট লিম্ফোসাইটোসিস দেখা যায়, আর এখানে 30% অ্যাবনর্মাল লিম্ফোসাইটস প্রডিউস হয়। তো অ্যাবনর্মাল লিম্ফোসাইটস কিন্তু ইউজুয়ালি টি লিম্ফোসাইট হয়। আগে বলেছি এটা বি লিম্ফোসাইটকে এফেক্ট করে, কিন্তু অ্যাবনর্মাল লিম্ফোসাইট হচ্ছে টি লিম্ফোসাইট। তো অ্যাবনর্মাল লিম্ফোসাইটটা দেখতে কেমন হয়? অ্যাবনর্মাল লিম্ফোসাইটটা দেখতে হচ্ছে লার্জ হয়, আর এর যেই নিউক্লিয়াস ওইটা এক্সপ্যান্ডেড থাকে, আর এর সাইটোপ্লাজম অ্যাবান্ডেড থাকতে পারে অথবা ভ্যাকিউলেটেড থাকতে পারে। আর যেটা হচ্ছে পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, ওইটা ইউজুয়ালি একটু ডায়াগনোস্টিক করা কঠিন। তো এই ক্ষেত্রে পিসিআরটাই ইউজুয়ালি হেল্পফুল। এবার আসে ট্রিটমেন্ট। এর তেমন কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, তবে অ্যাসাইক্লোভির ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। আর এপিস্টেনবার ভাইরাসের প্রিভেনশন কি? এপিস্টেনবার ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই। এবার একটা টপিক আছে এখানে, টপিকটা হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ ক্যান্সার। আমরা জানি এপিস্টেনবার ভাইরাস কি কি ক্যান্সার করে। বার্কিটস লিম্ফোমা করতে পারে, ন্যাজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা করতে পারে, এবং আদার বি সেল লিম্ফোমা করতে পারে। এছাড়া ইউনাইটেড স্টেটে ইউজুয়ালি থাইমিক কার্সিনোমাও করে থাকে এপিস্টেনবার ভাইরাস। তো এই এপিস্টেনবার ভাইরাসটা ইউজুয়ালি 1964 সালে বার্কিটস লিম্ফোমার যেই লিম্ফোমা সেল ওইখান থেকেই 1964 সালে ডিটেক্ট করা হয়। তো এই এপিস্টেনবার ভাইরাস কিভাবে বার্কিটস লিম্ফোমা করে? এপিস্টেনবার ভাইরাস যখন একটা সেলে ইনফেক্ট করে, তো ইনফেকশন করার পরে কি হয়, ওই সেলের যেই সি মাইস অঙ্কোজিন থাকে, এই সি মাইস অঙ্কোজিনটা ট্রান্সলোকেশন হয়ে এটা ইমিউনোগ্লোবিউলিন জিন প্রমোটারের কাছে চলে যায়। দেন এই সি মাইস অনকোজিন থেকে সি মাইস প্রোটিন সিনথেসিস হয়। এই সি মাইস প্রোটিনটা ইউজুয়ালি একটা প্রটেন্ট অঙ্কো প্রোটিন। এই সি মাইস
প্রোটিন যেটা, এই সিমাইস প্রোটিনটা ইউজুয়ালি কাইনেস সিনথেসিসকে স্টিমুলেট করে, আর এই কাইনেস সিনথেসিস ইউজুয়ালি সেল সাইকেলকে অ্যাক্টিভেট করে দেয়, আলটিমেটলি বার্কিটস লিম্ফোমা তৈরি হয়। এবার আসে হিউম্যান হার্পিস ভাইরাস 8 বা ক্যাপোসি সার্কোমা অ্যাসোসিয়েটেড হার্পিস ভাইরাস। তো এটা ইউজুয়ালি 1994 সালে আইসোলেট করা হয়। তো যাদের এইডস তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে, সবারই হয়, তবে যাদের এইডস তাদের বেশি হয়ে থাকে। তো এইডসের মধ্যে যাদের আবার সেক্সুয়ালি এইডসটা ট্রান্সমিটেড হয়েছে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি, ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে খুবই রেয়ার। তো হিউম্যান হার্পিস ভাইরাস 8 ইউজুয়ালি লিম্ফোট্রপিক হার্পিস ভাইরাসের মতো। লিম্ফোট্রপিক হার্পিস ভাইরাস হচ্ছে এপিস্টেনবার ভাইরাস, এবং এখানে আরেকটা হার্পিস ভাইরাসের কথা বলেছে, হার্পিস ভাইরাস সাইমিরি। তো হার্পিস ভাইরাস সাইমিরি, এপিস্টেনবার ভাইরাস দুইটা হচ্ছে লিম্ফোট্রপিক ভাইরাস। এই দুইটা হার্পিস ভাইরাসের মতোই হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেট এবং ইংল্যান্ডে 3% ক্ষেত্রে ইউজুয়ালি কাপোসি সার্কোমা করে থাকে, আর আফ্রিকা, ইস্ট আফ্রিকাতে 50% ক্ষেত্রে কাপোসি সার্কোমা করে। তো এটা কিভাবে ম্যালিগনেন্সি করে? এইটার ম্যালিগনেন্সি ডিএনএ ভাইরাসগুলোর মতোই, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেভাবে ম্যালিগনেন্সি করে, এই হিউম্যান হার্পিস ভাইরাস এইটাও সেমভাবে ম্যালিগনেন্সি করে। তো কিভাবে করে? এই হিউম্যান হার্পিস ভাইরাস একটা প্রোটিন সিনথেসিস করে, এই প্রোটিনটাকে বলা হয় ল্যানা প্রোটিন, LANA, মানে হচ্ছে ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড নিউক্লিয়ার অ্যান্টিজেন। এই ল্যানা প্রোটিন বা ল্যাটেন্সি অ্যাসোসিয়েটেড নিউক্লিয়ার অ্যান্টিজেনটা কি করে? আরবি এবং P53 যেই টিউমার সাপ্রেসর জিন থাকে ওটাকে ইউজুয়ালি সাপ্রেস করে দেয় বা ইনঅ্যাক্টিভেট করে দেয়। তো টিউমার সাপ্রেসর ইনঅ্যাক্টিভ করার কারণে কি হয়? আমাদের এই ব্লাড ভেসেলে যে এন্ডোথেলিয়াম হয় ওইখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, আলটিমেটলি কাপোসি সার্কোমা দেখা যায়। তো কাপোসি সার্কোমা হচ্ছে ইউজুয়ালি পার্পেল কালার হয়ে থাকে, রেডিশ টু ডার্ক পার্পেল। কেন? এই এন্ডোথেলিয়ামে সার্কোমা হলে ইউজুয়ালি আরবিসিটা বের হয়ে আরবিসির কালারের জন্যই রেডিশ থেকে ডার্ক পার্পেল ইউজুয়ালি হয়ে যায়। তো এই কাপোসি সার্কোমা স্কিনে, আমাদের ওরাল ক্যাভিটি এবং সোলে হতে পারে, বাট পামে ইউজুয়ালি এই কাপোসি সার্কোমা হয় না। তো কাপোসি সার্কোমা ইউজুয়ালি ট্রান্সমিটেড করে হিউম্যান হার্পিস ভাইরাস 8 যদি সেক্সুয়ালি অথবা স্যালাইভার মাধ্যমে ট্রান্সমিটেড করে তাহলে। তো এই কাপোসি সার্কোমায় যে ভাস্কুলার এন্ডোথেলিয়ামে যে ম্যালিগন্যান্স ট্রান্সফরমেশন হয়, এইখানে আমরা স্পিন্ডল শেপ সেল দেখতে পারি এবং এরিথ্রোসাইট ইউজুয়ালি দেখতে পারি। তাছাড়া এই হিউম্যান হার্পিস ভাইরাস 8 কাপোসি সার্কোমা ছাড়া আরও একটা লিম্ফোমা করতে পারে। এই হিউম্যান হার্পিস ভাইরাস 8 যদি বি সেলকে ইনফেক্টেড করে তাহলে এখানে একটা প্রাইমারি ইফিউশন লিম্ফোমা প্রডিউস হয়। আর এর ট্রিটমেন্ট হিসেবে ইউজুয়ালি আলফা ইন্টারফেরন ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। তাছাড়াও এইডস পেশেন্টদের যে হার্ট থেরাপি দিই সেটার জন্য এই হিউম্যান হার্পিস ভাইরাস 8টা কিছুটা রিডিউস হতে পারে। তবে অন্য হার্পিস ভাইরাসের ক্ষেত্রে আমরা যেমন অ্যাসাইক্লোভির, ফসকার্নেট, সিডোফোভির এগুলো দিচ্ছি, এই ক্ষেত্রে এটা ইফেক্টিভ হয় না। এবার আসি পক্স ভাইরাস। পক্স ভাইরাসের মধ্যে হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মল পক্স ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস এবং মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস। তো এবার আসি স্মল পক্স ভাইরাস। স্মল পক্স ভাইরাসকে আগে ভ্যারিওলা ভাইরাসও বলা হতো। তো এই স্মল পক্স আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইরাডিকেট করা সম্ভব হয়েছে। এছাড়াও ক্যাটেল থেকে আরেকটা ভাইরাল ডিজিজ ইরাডিকেট করা সম্ভব হয়েছে। তো এই ভাইরাল ডিজিজ ইউজুয়ালি রিন্ডার পেস্ট ডিজিজ নামে পরিচিত। এটা রিন্ডার পেস্ট ভাইরাস দিয়ে হতো। তো এই রিন্ডার পেস্ট ভ্যাকসিন ইউজ করে এটা ইউজুয়ালি ইরাডিকেট করা হয়েছে। তো এই রিন্ডার পেস্ট ভাইরাস হচ্ছে প্যারামিক্সো ভাইরাসের একটা অন্তর্গত, যেটা মিজেলস ভাইরাসের মতো। তো এই স্মল পক্স ভাইরাসটা কিন্তু ইউজুয়ালি একটা সেলের সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে। কারণ কি? কারণ এর হচ্ছে নিজস্ব ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ আছে, আমি আগেই বলেছি। তো এর সব রেপ্লিকেটিং যত সাইকেল যত আছে সব এর সাইটোপ্লাজম হয়ে থাকে। এবার আসি হচ্ছে সামারি অফ রেপ্লিকেটিভ সাইকেল। তো এই স্মল পক্স ভাইরাসের রেপ্লিকেটিভ সাইকেলটা ভ্যাকসিনিয়া ভাইরাসের রেপ্লিকেটিভ সাইকেলের মতোই। তো এটা কি নর্মাল একটা ভাইরাস যেভাবে রেপ্লিকেশন করে এটা ওইভাবেই রেপ্লিকেশন করে, কিন্তু এটা হচ্ছে ভাইরাসের নিজস্ব
যেই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকে, ওই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের মাধ্যমে এটা আর্লি এমআরএনএ সিনথেসিস করে। এই আর্লি এমআরএনএ থেকেই এনজাইম সিক্রেশন হয়। দেন এই এনজাইম সিনথেসিস হওয়ার পরে এরপরে পরবর্তীতে স্ট্রাকচারাল প্রোটিন বা আদার্স নর্মাল একটা ভাইরাল রেপ্লিকেশনের মধ্যেই হয়ে থাকে। এবার আসে ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজি। ইউজুয়ালি স্মল পক্স ভাইরাসটা রেসপিরেটরি ট্র্যাক অ্যান্ড ডাইরেক্ট কন্ট্যাক্টের মধ্যে ইউজুয়ালি ছড়াতো, তো এখন এটা ইউজুয়ালি হয় না। তো লাস্ট কেস পাওয়া গেছে সোমালিয়াতে 1977 সালে। এবার আসি প্যাথোজেনেসিস। এটা স্মল পক্স ভাইরাস ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন তৈরি করে এবং সারাউন্ডিং লিম্ফ নোডসে করার পরে এটা ব্লাডে চলে যায়, যাকে বলা হয় প্রাইমারি ভাইরেমিয়া। ওইখান থেকে আবার বিভিন্ন অর্গানে চলে যাবে, অর্গান থেকে আবার ব্লাডে আসবে, যেটাকে বলা হয় সেকেন্ডারি ভাইরেমিয়া। তারপরে এটা স্কিনে যাবে, স্কিনে যাওয়ার পরে এটা আসলে স্মল পক্স যে র্যাশ ওইটা তৈরি করে। তো একবার স্মল পক্স হইলে লাইফ লং ইমিউনিটি দিত, তাছাড়া ভ্যাকসিন দিলে ইউজুয়ালি 10 বছর ইমিউনিটিটা দিয়ে থাকে। তো এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 থেকে 14 দিন। আর এর কিছু ক্লিনিক্যাল ফর্ম আছে। তো প্রথমে হচ্ছে প্যাপিউল ফর্ম হবে, তারপর ভেসিকল, দেন পাস্টিউলস, দেন ক্রাস্ট। তো এই সব কিছু হয়ে ইউজুয়ালি 2 থেকে 3 সপ্তাহ ইউজুয়ালি এই ডিজিজটা পারসিস্ট করতো। এবার সেই ল্যাব ডায়াগনোসিস ইউজুয়ালি সেল কালচারে করা হতো বা অ্যান্টিজেনটা ইউজুয়ালি ইমিউনোফ্লুরোসেন্সের মাধ্যমে দেখা হতো। প্রিভেনশন, তো এই স্মল পক্স যেই ভাইরাস ওটাকে প্রিভেন্ট করা হয় ইউজুয়ালি ভ্যাকসিনের মাধ্যমে। যে ভ্যাকসিনিয়া, ওই ভ্যাকসিনিয়া ভাইরাসকে লাইভ অ্যাটেনিউটেড করে দিয়ে তারপরে স্মল পক্সটা ইরাডিকেট করা সম্ভব হয়েছে। ভ্যাকসিনটা ইন্ট্রাডার্মালি ইউজুয়ালি দেওয়া হয়। তো এই স্মল পক্স কেন ইরাডিকেট করা সম্ভব হয়েছে আমরা জানি, ম্যান একমাত্র রিজার্ভার, কোনো অ্যানিমেল হোস্ট নাই, কোনো ল্যাটেন্ট বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন নাই, এইসব আরও অনেকগুলো পয়েন্ট আছে এখানে। তো তাছাড়া এই ভ্যাকসিনের কিছু কমপ্লিকেশন ছিল, যখন এই ভ্যাকসিনটা দেওয়া হইতো অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতো, সাচ অ্যাজ এনকেফালাইটিস, জেনারেলাইজড ভ্যাকসিনিয়া এবং ভ্যাকসিনিয়া গ্যাংরিনোসাম। এছাড়াও মায়োকার্ডাইটিসও অনেক সময় ডেভেলপ করেছে। আর এই স্মল পক্স ইরাডিকেট করা সম্ভব হয়েছে ইউজুয়ালি রিং ভ্যাকসিনেশনের মাধ্যমে। যেমন একটা পার্সনকে যদি ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওই পার্সনটা 4 দিন পরে ইমিউনাইজড হয়েছে, তো এই 4 দিনের মধ্যে তার দেহে যেই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনিয়া ভাইরাস ওইটা গ্রো করছে, তো ওর থেকে যারা এক্সপোর্ট হয়েছে তাদের মধ্যে ছড়াইছে, তো তার থেকে আবার অন্যদের মধ্যে, এইভাবে রিংটা এক্সপ্যান্ড হতে হতে রিং ইমিউনিটির মাধ্যমে এটা ইউজুয়ালি ছড়াইছে। এছাড়াও ভ্যাকসিনে ইমিউনোগ্লোবিউলিন ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। তাছাড়া আগে হচ্ছে মিথিসাজনও ইউজ করা হতো। তো এবার আসি মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস। তো মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস ইউজুয়ালি যে লেশনটা করে, লেশনটা ইউজুয়ালি অনেক স্মল হয়ে থাকে। এটা 2 to 5 মিলিমিটার হয়ে থাকে এবং এটা ফ্লেশ বা মাংস, ফ্লেশ কালারের প্যাপিউল থাকে, স্কিন অথবা মিউকাস মেমব্রেন। এটা হচ্ছে নন ইনফ্লামড, নন প্লুরিটিক, মানে কোনো ইচিং থাকে না এবং পেইনলেস থাকে। এটার কোনো পেইন থাকে না, কোনো ইচিং থাকে না এবং নট ইনফ্লাম ইউজুয়ালি হয়ে থাকে। তো এটা ইউজুয়ালি মাঝখানে একটা হোয়াইটিশ কোট থাকে এবং চারিদিকে কাপ শেপড প্রিটার থাকে, আম্বলিকেটেড যেটাকে বলে। তো এইখানে ইউজুয়ালি হাইপারপ্লাস্টিক এপিথেলিয়াল সেল থাকে উইথ সাইটোপ্লাজমিক ইনকুলেশন বডি। আর ইউজুয়ালি এটা বাচ্চাদের চোখের চারিদিকে বা ট্রাঙ্কসে হয়ে থাকে, কিন্তু যারা অ্যাডাল্ট তাদের জেনিটালিয়াতেও এটা হতে পারে। এটা ইউজুয়ালি ক্লোজ কন্ট্যাক্ট এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে থাকে। আর এইখানে যেই লেশনটা করে, এই মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস যেই লেশন করে, এই লেশনের সাথে প্যাপিলোমা ভাইরাসের যেই ওয়ার্ড তার কিন্তু অনেক ডিফারেন্স আছে, ওটা আমি পরে আলোচনা করব। আর এইটার জন্য ইউজুয়ালি সিডোফোভির ইউজুয়ালি ইউজফুল, সিডোফোভির অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজুয়ালি ইউজ করা হয়। এবার আসি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি কি ডিজিজ করে আমরা জানি, এটা প্যাপিলোমাস করে এবং কার্সিনোমা অব দি সার্ভিক্স করে। তো প্যাপিলোমাস জিনিসটা কি? প্যাপিলোমাস হচ্ছে B9 টিউমার অব দি স্কোমাস সেল, এদেরকে বলা হয় ওয়ার্ডস অব দি স্কিন। এছাড়াও এগুলো কার্সিনোমা করে। কার্সিনোমা শুধু সার্ভিক্সে করে না, এটা সার্ভাইকাল কার্সিনোমা,
পেনিসে এবং অ্যানাসেও কার্সিনোমা করতে পারে। তো কার্সিনোমা ইউজুয়ালি করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 18, মানে 16 আর 18 ভ্যারাইটি হচ্ছে সব থেকে বেশি কার্সিনোমা করে থাকে। এবার আসি ইম্পর্টেন্ট প্রপার্টিস। ইউজুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে দুই ধরনের জিন থাকে, একটা হচ্ছে আর্লি জিন, একটা হচ্ছে লেট জিন। আর্লি জিন হচ্ছে 7 ধরনের আর লেট জিন হচ্ছে 2 ধরনের। তো আর্লি জিনকে ই দিয়ে প্রকাশ করা হয়, লেট জিনকে এল দিয়ে প্রকাশ করা হয়। তো আর্লি জিন 7টাকে E1 থেকে E7 পর্যন্ত ইউজুয়ালি নামকরণ করা হয়, আর লেট জিনকে L1 L2 এইটাই নামকরণ করা হয়ে থাকে। তো ইউজুয়ালি কার্সিনোমাটা হয় আর্লি জিন E6 এবং E7 এর জন্য ইউজুয়ালি কার্সিনোমা হয়ে থাকে, কারণ এইগুলো কার্সিনোজেনেসিস করে। এই E6 এবং E7 একটা প্রোটিন ইনকোড করে, যেই প্রোটিনটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন RB এবং P53 কে ইনঅ্যাক্টিভেট করে দেয়, যার কারণে টিউমার ইউজুয়ালি প্রডিউস হয়ে কার্সিনোমা ইউজুয়ালি তৈরি হয়ে থাকে। তো প্যাপিলোমা ভাইরাসের 100টার বেশি টাইপস আছে, মানে কমপক্ষে 100টা টাইপস আছে। তো এই টাইপটা ইউজুয়ালি করা হয় ডিএনএ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট অ্যানালাইসিস করে। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে যেগুলো স্কিন ওয়ার্ডস করে ওগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1 থেকে 4 পর্যন্ত ইউজুয়ালি স্কিন ওয়ার্ডস করে, আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 11 এই দুইটা ইউজুয়ালি জেনিটাল ট্র্যাকে ওয়ার্ডস করে। তাছাড়া 30টা টাইপস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে জেনিটাল ট্র্যাক দিয়ে ট্রান্সমিশন হয়, মানে জেনিটাল ট্র্যাক দিয়ে 30টা টাইপস ইউজুয়ালি ট্রান্সমিট হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের। এবার আসি সামারি অফ রেপ্লিকেটিভ সাইকেল। তো এইখানে হচ্ছে যেই আর্লি এমআরএনএ সিনথেসিস হয়, আর্লি এমআরএনএ সিনথেসিসের সময় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে E2 জিন থাকে, জিন থেকে E2 প্রোটিন সিনথেসিস হয়। এই E2 প্রোটিনটা ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, আর E1 জিনটা যেই প্রোটিন সিনথেসিস করে, E1 জিন থেকে যে প্রোটিনটা হয় এই প্রোটিনটা ইউজুয়াল হেলিকেজ হিসেবে কাজ করে। এটা হচ্ছে যে ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে ওটাকে ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ড করে দেয়। তো এই মোস্ট অফ দি প্রোজেনি ভিরিয়েন্সের যেই ডিএনএ থাকে ওইগুলো হচ্ছে যেই সেলের ডিএনএ ওইগুলোর কনজাংশনে সিনথেসিস হয় এস ফেজে, মানে সেলের যে এস ফেজে ওইখানে কনজাংশনে সিনথেসিস হয়ে থাকে। তো এরপরে সবকিছু হয়ে গেলে তারপরে আসে লেট এমআরএনএ সিনথেসিস। তো লেট এমআরএনএ সিনথেসিসের পরে যখন লেট প্রোটিন সিনথেসিস হয় তখন হচ্ছে যেই লেট জিন থাকে L1 L2, L1 হচ্ছে মেজর স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস করে আর L2 মাইনর স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস করে। তো L1 যে মেজর স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস করে ওটা আসলে ক্যাপসিড, এটা হচ্ছে ক্যাপসিডের মধ্যে ভাইরাসটা অ্যাসেম্বলি করে। আর যেটা হচ্ছে L2 জিন ওটা L2 বা মাইনর স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস করে। এই মাইনর স্ট্রাকচারাল প্রোটিনটা হচ্ছে যেই ডিএনএ জিনোম থেকে ওটাকে প্যাকেজিং অথবা আনকোটিং করতে হেল্প করে। নতুন ভাইরাস যদি আসে ওটাকে আনকোটিং করে, আর নিউ ভাইরাস সিনথেসিস হলে সেটাকে প্যাকেজিং করে। তো এই প্যাপিলোমা বা ওয়ার্ডসে ইউজুয়ালি যে স্কোয়ামাস সেলে হয়ে থাকে, এই ভাইরাসটা ইউজুয়ালি স্কোয়ামাস সেলের টার্মিনাল সেগমেন্টে পাওয়া যায়। এটা কখনো ব্যাজালি পাওয়া যায় না, কিন্তু ভাইরাস প্রথমে ইনফেকশন তৈরি করে ব্যাজালি, বাট সেটা হচ্ছে আলটিমেটলি টার্মিনাল সেগমেন্টে চলে যায়। এবার আসি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিভাবে কার্সিনোমা তৈরি করে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুইটা জিন কার্সিনোমা করে, আগেই বলেছি E6 এবং E7। তবে ইন্টারেস্টিং ম্যাটার কি, এই E6 এবং E7 এর যে এক্সপ্রেশন এটা কন্ট্রোল করে আবার E2 নামক জিনটা। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইউজুয়ালি একটা হোস্ট সেলে দুইভাবে থাকতে পারে, ইন্টিগ্রেটেড অবস্থায় অথবা এপিসোম অবস্থায়। তো যখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএটা হোস্ট সেলের ডিএনএ ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, তখন E2 জিনটা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। আলটিমেটলি E6 এবং E7 জিনটা ওভার এক্সপ্রেশন করে, যার কারণে ইউজুয়ালি পরবর্তীতে এই টিউমার সাপ্রেসর জিনগুলো আর কাজ করে না, আলটিমেটলি কার্সিনোমা হয়। এদিকে যেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসগুলো ইউজুয়ালি এপিসোম অবস্থায় থাকে, মানে এর ডিএনএ যদি হিউম্যান সেলের ডিএনএতে ইন্টিগ্রেটেড না করে তখন কি হয়, তখন এই E2 যে জিনটা, E2 জিনটা আসলে E6 এবং
E7 এর এক্সপ্রেশনটা কন্ট্রোল করে, যার কারণে E6 E7 এর ওভার এক্সপ্রেশন আর হয় না, আলটিমেটলি এপিসোম অবস্থায় আর কার্সিনোমা প্রডিউস করে না। এবার আসি মোড অফ ট্রান্সমিশন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইউজুয়ালি স্কিন টু স্কিন ট্রান্সমিশন হয়, মেনলি জেনিটাল কন্ট্যাক্টস। আর হচ্ছে জেনিটাল ওয়ার্ডস হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে সব থেকে কমন। আর যেটা স্কিন ওয়ার্ড, ওই স্কিন ওয়ার্ড হচ্ছে চিলড্রেনের সব থেকে বেশি হয়। তাছাড়া বাচ্চা যখন ডেলিভারি হয় মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে বাচ্চারও এই ওয়ার্ডস হতে পারে। ওয়ার্ডস মেনলি মাউথ, রেসপিরেটরি ট্র্যাক্টস এবং ল্যারিংসে হয়ে থাকে। এবার আসি প্যাথোজেনেসিস। ইউজুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেই সেলে ইনফেকশন করে ওই সেলের নিউক্লিয়াসের চারিদিকে একটি ভ্যাকিউল তৈরি করে, যাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সাইটোপ্লাজমিক ভ্যাকিউল, এবং এই ভ্যাকিউলেটেড সেলকে বলা হয় কৈলোসাইটস, এবং এই কৈলোসাইটস হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের হলমার্ক। ইউজুয়ালি এগুলো বিনাইন ওয়ার্ডস তৈরি করে থাকে। এছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কার্সিনোমা প্রডিউস করে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 যেটা, এটা সব থেকে বেশি কার্সিনোমা প্রডিউস করে। কারণ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 যেটা, তার E6 E7 স্ট্রংলি P53 এবং RBJ জিন তাকে ইনহিবিট করতে পারে। এই জন্যে এগুলো দিয়ে ফ্রিকুয়েন্টলি, মানে এই 16 যেটা সেটা দিয়ে ফ্রিকুয়েন্টলি কার্সিনোমা হয়, অন্যগুলো থেকে বেশি হয় আর কি এই 16 দিয়ে। আর যেসব ওমেনে এইডস আছে তাদের কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে সব থেকে বেশি হয়ে থাকে। এবার আসি কোন কোন প্যাপিলোমা ভাইরাস কোন কোন ডিজিজ করে থাকে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1 থেকে 4 পর্যন্ত যেগুলো আছে সেগুলো স্কিন এবং প্লান্টার ওয়ার্ডস করে থাকে। তাছাড়া জেনিটাল ওয়ার্ডস বা কন্ডাইলোমাটা অ্যাকুমিনেটা যেটা, এটা করা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 11। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 এবং 11 ইউজুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্ট প্যাপিলোমাও করতে পারে, ইউজুয়ালি ল্যারেঞ্জিয়াল প্যাপিলোমা বেশি করে। তো এগুলো হচ্ছে পেনিস, সার্ভিক্স, অ্যানাসে কার্সিনোমা করতে পারে। তাছাড়াও একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন করতে পারে যেটাকে বলা হয় ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া, যেটা ইউজুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং 18 দিয়ে হয়ে থাকে। এছাড়াও কিছু অকাল্ট প্রিম্যালিগন্যান্টও করতে পারে। তো ইউজুয়ালি সার্ভিক্সে যে প্রিম্যালিগন্যান্সি করে ওকে বলা হয় সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এবং পেনিসে করলে সেটাকে বলে পেনাইল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। তাছাড়া আরেকটা যে প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন করে যেটাকে আমি বললাম অকাল্ট প্রিম্যালিগন্যান্ট লেশন, এটা ইউজুয়ালি পেনিস এবং সার্ভিক্সে যদি হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ইউজুয়ালি রিভিল করা যায়। তাছাড়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16টা ওরাল ক্যান্সারও করে থাকে। এবার আসি ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যালি করা হয়, তাছাড়া মাইক্রোস্কোপের নিচে কাইলোসাইট দেখেও এটা ডিটেক্ট করা হয়ে থাকে। তাছাড়া পিসিআর করা হয় 14টা হাই রিস্ক গ্রুপের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের, এর মধ্যে 16 এবং 18 ইউজুয়ালি আছে। এবার আসি ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। তো প্রথমে আমি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে বলবো। ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনের নাম হচ্ছে গার্ডাসিল 9 ভ্যাকসিন। এই গার্ডাসিল 9 ভ্যাকসিন হচ্ছে একমাত্র হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন। এখানে ইউজুয়ালি 9 টাইপস অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে। তো এই 9 টাইপস হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে L1 জিন থাকে বা মেজর যেই ক্যাপসিড প্রোটিন থাকে, মানে লেট যেই জিন আমি আগে বলেছিলাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যেই লেট জিন তার মধ্যে হচ্ছে L1 L2। তো L1 হচ্ছে মেজর স্ট্রাকচারাল প্রোটিন যেটা, তো এই L1টা থাকে। কোন কোন ভাইরাসের L1 থাকে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6, 11 যেটা জেনিটাল ওয়ার্ড করে ওদের L1 থাকে, এবং 16, 18 এর L1 থাকে। এছাড়াও আরও 5টা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে, সেটা হচ্ছে 31, 33, 45, 52, 58, এই মোট 9টা ইউজুয়ালি ভাইরাস এই ভ্যাকসিনে থাকে। তো এই ভ্যাকসিনটা মেল ফিমেল বোথকে 9 থেকে 26 বছরের মধ্যে দেয়া হয়ে থাকে। এবার আসি হচ্ছে প্রিভেনশন, মানে ট্রিটমেন্ট। আসলে ট্রিটমেন্টে হচ্ছে আমরা ইমিকুইমোড আর পোডোফাইলিন দিয়েও করতে পারি জেনিটাল যেই প্যাপিলোমা, ওটা জেনিটাল ওয়ার্ড।
এছাড়াও স্কিন ওয়ার্ডসে আমরা লিকুইড নাইট্রোজেন দিতে পারি, আর প্লান্টার ওয়ার্ডসে আমরা সার্জিক্যাল রিমুভাল এবং স্যালিসাইলিক অ্যাসিড দিতে পারি। তাছাড়া সিডোপোভিরও ইউজুয়ালি আমরা অ্যাপ্লাই করতে পারি। এই ছিল আমার টোটাল আজকের লেকচার। ধন্যবাদ।